আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আজকে প্রি অ্যাডমিশন কোর্সের লাস্ট ক্লাস। খুবই আবেগঘন মুহূর্ত। তাহলে আজকে আমরা পড়াশোনা করব হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এবং পরমাণু মডেল নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। দুটো চ্যাপ্টার আজকে পড়াশোনা করতে হবে। তাহলে এই দুটো চ্যাপ্টার সম্বন্ধে কথা বলার আগে একটু নিজের সম্বন্ধে কথা বলে নেই। হয়তো অনেকে আমার ক্লাস আগে পেয়ে গেছো, যদি কারণ কেউ না পেয়ে থাকো তার জন্য আবার পরিচয় দিয়ে দেই। আমি ফাহিম ভাইয়া, আপাতত অধ্যয়ন করতেছি বুয়েট ট্রিপলিতে। আচ্ছা, তো আজকে যে দুটো চ্যাপ্টার আছে এই দুটো চ্যাপ্টারই বেশ ছোট, এবং এই দুটো চ্যাপ্টারের বৈশিষ্ট্য হচ্ছে এদের থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো খুব সহজ হয়, কিন্তু প্রশ্নের সংখ্যা কিন্তু নেহায়েত কম হয় না। তুমি যে ভার্সিটির পরীক্ষা দিতে যাও, বা ভার্সিটির পরীক্ষা বা যদি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যাও বা মেডিকেলের পরীক্ষা দিতে যাও, সব জায়গায় তোমার এই চ্যাপ্টার থেকে বেশ কিছু প্রশ্ন থাকবেই। এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রশ্নগুলো বেশ সহজ হয়। তো সহজ হলে ক্ষতি কি আর লাভ? লাভ হচ্ছে তোমার পারা উচিত এই প্রশ্নগুলা, আর ক্ষতি হচ্ছে যদি না পারো তাহলে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নাই। ধরো অনেক কঠিন একটা প্রশ্ন আসছে, তুমি পারো নাই, সান্ত্বনা দিতে পারবো অ্যাটলিস্ট প্রশ্নটা তো কঠিন আসছে, আমি পারিনি অন্যরাও হয়তো পারেনি। কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু সবাই পারবে, এবং এটা যদি তুমি না পারো তোমার আসলে বাসায় গিয়ে অনেক কষ্ট লাগবে। তো এই সহজ সহজ চ্যাপ্টার গুলা খুব ভালো মতো পড়ে রাখতে হবে, যাতে এগুলাতে আমরা ছাকা নাম্বার এনশিওর করতে পারি। সেই জন্য এই ক্লাসটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। যারা সালাম দিচ্ছি সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। চলো তাহলে আজকে ক্লাস শুরু করে দিই। তাই আজকের ক্লাসে প্রথমে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা নিয়ে কথাবার্তা বলবো। এই চ্যাপ্টার থেকে অন্যান্য ক্লাসগুলো আমরা যেভাবে করি আজকে ঠিক সেভাবেই করব। অর্থাৎ প্রথমে আমরা দেখব কোন কোন টপিকের ইম্পর্টেন্স কেমন, এবং তারপর আমরা চলে যাব সেই টপিকগুলো পড়াশোনা করতে। আচ্ছা, তাহলে চলো আমরা প্রথমে ইম্পর্টেন্স স্লাইড দেখি। তাহলে ইম্পর্টেন্স স্লাইডের প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের স্বীকার্য। সো আইনস্টাইনের যে আপেক্ষিকতা বিশেষ তত্ত্ব, সেটা স্বীকার্য থেকে প্রশ্নগুলো আসছে, যে ইউতে একবার কে ইউতে দুইবার। সো জাস্ট 3বার এটা থেকে প্রশ্ন আসছে দেখে এটার ইম্পর্টেন্স আমরা দিছি 1 স্টার। অর্থাৎ এমন না যে কখনো আসে না, বাট কখনো কখনো চলে আসছে দেখে এটা 1 স্টার। তোমাকে স্বীকার্যগুলা জাস্ট একবার জেনে রাখতে হবে, বাট খুব বেশি গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই। দৈর্ঘ্য সংকোচন বেশ কয়েকবার আসতে এসে পড়ছে। ডিইউতে দুইবার আসছে, জেইউতে দুইবার আসছে, জেইউতে একবার আসছে। সো মোটামুটি 5বারের মতো ভার্সিটিতে আসছে এখন পর্যন্ত, তাই এটা গুরুত্ব হচ্ছে 2 স্টার। অর্থাৎ ফর্মুলা জানতে হবে, অ্যাটলিস্ট একটা ম্যাথ করে রাখতে হবে যাতে এই টাইপের ম্যাথ আসলে তুমি পারো। বাট এগেইন সারাদিন পড়ে থাকার মতো টপিক না। ভরের আপেক্ষিকতা কিন্তু সারাদিন পড়ে থাকার মতো টপিক, কারণ এখানে বেশ কয়েক প্রশ্ন চলে আসছে। সেটাকে আমরা 3 স্টার দিছি। সেইটাতে প্র্যাকটিস করতে হবে এবং ভালো মতো সাজা করে ফেলতে হবে। কাল দীর্ঘায়ন আবার এরকম 3-4 বার আসছে, সেটা টপ, এটার গুরুত্ব হচ্ছে 2 স্টার। ফর্মুলা জানতে হবে, একটা ম্যাথ করে রাখতে হবে। আইনস্টাইনের আপেক্ষিক ভর শক্তি সম্পর্ক অনেকবার চলে আসছে, ডিইউতে দুইবার, জেইউতে অনেকবার, কৃষি কৃষি সবই আসছে, ইভেন ডিইউতে রিটেনও আসছে। সেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট টপিক, একদম ঝাঁঝরা করে ফেলতে হবে আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক। ফোটনের শক্তি ডিইউ থেকে শুরু করে সাস্ট অর্থাৎ গুচ্ছ পর্যন্ত সবকিছুতে ইম্পর্টেন্ট। সো এই ফোটনের শক্তিটাও কিন্তু 3 স্টার টপিক, এবং এই ফোটনের শক্তি তোমার কেমিস্ট্রিতে গিয়েও লাগবে। সো এটা খুব খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। আলোক তড়িৎ ক্রিয়া শুধুমাত্র ভার্সিটি না, ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট। সো যদি কারো মাঝে মধ্যে ইচ্ছা থাকে যে ইঞ্জিনিয়ারিং দুটো পরীক্ষা দিতে পারি, সিকিউরিটি দিতে পারি, আলোক তড়িৎ ক্রিয়া একদম মাস্ট, এটা লাগবেই। সো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকটা টপিক আছে যেগুলো একদম 3 স্টার টপিক, এবং খুব মন দিয়ে পড়তে হবে। এক্স-রে একবার আসছে ডিউ লাস্ট ইয়ারে, এই জন্য আমরা এটাকে এক্সট্রা দিছি, এর আগে কখনো ভার্সিটিতে আসে নাই। তাও পড়ে রাখা ভালো, কারণ ডিউতে গত বছরই আসছে, সেই বছর আসবে না এমন কোনো গ্যারান্টি কিন্তু নাই। সো অ্যাটলিস্ট ফর্মুলাটা জেনে রাখতে হবে। এর পরেও আরো দুটো টপিক আছে, কিন্তু আর দুটো টপিক আমাদের শর্ট সিলেবাসে নাই, এই জন্য এই ক্লাসের মধ্যে আমি ইনক্লুড করতেছি না। বা যদি কারো মন চায়, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পটন ক্রিয়া, এই দুইটাও তোমরা পড়ে রাখতে পারো। সো এর আগের বছরগুলোতে কিরকম আসছে দেখা রাখতেছি, বাট এটা তোমাদের শর্ট সিলেবাসে নাই দেখে ক্লাসের ভিতরে আমি ইনক্লুড করবো না। আচ্ছা, এখন যে ক্লাসটা শুরু করে দিই। তাহলে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের স্বীকার্য, আমরা যে স্বীকার্যগুলোকে জানবো, জেনে সেখান থেকে আমরা দেখবো যে এই ধরনের আমাদের কি ধরনের প্রশ্ন এখান থেকে আসছে। সো আপেক্ষিকতার স্বীকার্য মোটামুটি দুইটা। একটা হচ্ছে সকল জড় প্রসারণ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই থাকে। জড় প্রসারণ কাঠামো মানে কি? জড় প্রসারণ কাঠামো মানে হচ্ছে কাঠামোটা ভিতরে কোনো ত্বরণ নাই। তো এই কাঠামোটা ত্বরণে চলতেছে না, কোনোটা বেগে চলতে পারে, সমস্যা নেই। সেই জড় প্রসারণ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই থাকবে, এটা হচ্ছে প্রথম স্বীকার্য। দ্বিতীয় স্বীকার্য হচ্ছে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে যে কোনো জড় প্রসারণ কাঠামোতেই সকল পর্যবেক্ষকের নিকট আলোর বেগ সমান। তার মানে দুনিয়ার সকল পর্যবেক্ষক যে যেই প্রসারণ কাঠামোতেই থাকুক, সবাই আলোর বেগ মাপবে
3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এইটার কোনো চেঞ্জ হবে না। এটাই হচ্ছে নিউটনের সেকেন্ড স্বীকার্য। এটার এত গুরুত্ব কি? এটার গুরুত্ব হচ্ছে, মনে করো আমি একটা প্রশ্ন কাঠামোতে আসি, যে প্রশ্ন কাঠামোটা স্থির, আরেকজন প্রশ্ন কাঠামোতে আছে আমার থেকে ভি বেগে গতিশীল। তাহলে ভি বেগে গতিশীল একটা প্রশ্ন কাঠামোতে যদি লাইট মারে, তাহলে সেই লাইট কিন্তু আমি সি বেগে দেখার কথা না। আমার দেখার কথা একটা আপেক্ষিক বেগ। তুমি হিসাব করো, তাহলে তুমি সি প্লাস ভি বেগে দেখবা বা সি মাইনাস ভি বেগে দেখবা। তোমার দিকে আসলে তুমি সি প্লাস ভি বেগে দেখবা, উল্টা দিকে তুমি সি মাইনাস ভি বেগে দেখবা, তাই না? তাহলে এই যে সি প্লাস ভি বা সি মাইনাস ভি যে হবে না, সেটা আইনস্টাইন এই স্বীকার্যের মাধ্যমে বলে। তার মানে আমি যে আপেক্ষিক বেগ আলোর ক্ষেত্রে খাটাইতে পারবো না, আলোর বেগ সারা জীবন 3 × 10⁸, সেটাই বলতেছে আইনস্টাইনের এই স্বীকার্যটা। মাইকেলসন মডেলের পরীক্ষা। তাহলে মাইকেলসন মডেলের পরীক্ষাতে কি ছিল একটু আলোচনা করি তোমাদের সাথে এই জিনিসটা। তো মাইকেলসন মডেলে যখনকার বিজ্ঞানী, তখন বিশ্বাস করা হইতো মাধ্যম বাদে কোনো তরঙ্গ কখনো মানে ট্রাভেল করতে পারে না, সামনে আগাইতে পারে না। তো আলো তো মাধ্যম ছাড়াই চলতেছে, মানে আলো ভ্যাকুয়াম দিয়েও যাচ্ছে, আলো বায়ু দিয়েও যাচ্ছে, আলো পানি দিয়েও যাচ্ছে। তাহলে আলোর আসলে ট্রাভেল করার মাধ্যমটা কি, এইটা বের করার জন্য বিজ্ঞানীরা তখন ধরে নিচ্ছেন যে ইথার হচ্ছে একটা মাধ্যম যে মাধ্যমে আলো ট্রাভেল করে। তাহলে মাইকেলসন মডেলে পরীক্ষা করতে বসছে এই ইথারের ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে গবেষণা করতে। তো তারা একটা সেটআপ নিছে, সেটআপ নিয়ে সেই সেটআপে একটা ব্যতিচারের ঝালর তৈরি করছে। এখন পৃথিবী তো ঘুরতেছে, তাই না? পৃথিবী ঘোরার সাথে সাথে ইথারেরও ঘোরা উচিত, যদি ইথার একটা মাধ্যম হয়। তাহলে সেই মাধ্যমের চেঞ্জের সাথে সাথে আলোর এই ব্যতিচার ঝালরেরও এই একটু চেঞ্জ আসা উচিত। তাহলে এই ব্যতিচার ঝালরের চেঞ্জ তারা মাপতে বসছে, এবং তাদের একটা এক্সপেকটেশন ছিল যে 0.4 পর্যন্ত তারা এই ব্যতিচার ঝালরের চেঞ্জ মাপতে পারবে। কিন্তু বছর পার হয়ে গেছে, কিন্তু এই ব্যতিচার ঝালরের কোনো চেঞ্জ আসে নাই। সেখান থেকে তারা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে আসছে যে ইথার বলতে মহাবিশ্বে কিছু নাই, আলো মাধ্যম ছাড়াই চলে। তার মানে আলো মাধ্যম নির্ভরশীল একদমই না, আলো মাধ্যম ছাড়াই চলতে পারে। সো এই ডিসিশনে তারা এই পরীক্ষা থেকে আসছে। এবং এখান থেকে আরেকটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে আলোর বেগ ধ্রুব রাশি, আলোর বেগ কোনো চেঞ্জ হয় না, এবং আলোর পথে পরিবর্তন ঘটলে আলোর বেগে চেঞ্জ হয় না, কারণ আলো মাধ্যম নির্ভরশীল না। লাস্টলি আরেকটা কথা, সেটা হচ্ছে গ্যালিলিও রূপান্তর সঠিক না। তার মানে গ্যালিলিও রূপান্তর কি? গ্যালিলিও রূপান্তর হচ্ছে, আমি শুরুতে তোমাকে যেটা বললাম, যে একটা মাধ্যম যদি আমার থেকে একটা কাঠামো যদি আমার থেকে ভি বেগে চলে, তাহলে আমি আলোর বেগ সি প্লাস ভি বা সি মাইনাস ভি দেখবো, আলোর বেগ একটু কম বেশি দেখবো। সো এইটা হচ্ছে গ্যালিলিও রূপান্তর। সো এইটা আসলে সঠিক না, আমরা ইউজ করব লরেঞ্জের রূপান্তর, যেখানে আলোর বেগটা কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, তো এই যে থিওরিটা পড়াশোনা করলাম, সেখান থেকে এমসিকিউ দেখি, কারণ এটা একটা ওয়ান স্টার টপিক আমাদের জন্য। তাহলে মাইকেলসন মডেলের পরীক্ষায় কি নির্ণয় হয়েছে? একটু আগে দেখতে পাইছি তারার আলোকবর্ষ তো অবশ্যই না, তারা আলো তরঙ্গ থেকে তাও না। একটু আগে আমি তোমাদেরকে বললাম যে ব্যতিচার নকশার অপসরণ নির্ণয় করা। তাহলে ব্যতিচার ঝালর যে কতটুকু চেঞ্জ হচ্ছে, সেটা তারা নির্ণয় করতে বসছিল। সো সি নাম্বারটা হচ্ছে এখানকার অ্যান্সার। সনাতন বলবিদ্যায় কোন দুটিকে ধ্রুব ধরা হয়? তাহলে সনাতন বলবিদ্যায় ধরা হয় যে কাল এবং সময়ের কোনো, কাল এবং স্থানে কোনো পরিবর্তন নাই। তাইলে এই যে স্থান এবং কালের পরিবর্তন নাই, সেটা সনাতন বলবিদ্যায় ধরা হইতো। আর আমরা রিলেটিভ বলবিদ্যায় গিয়ে এই দুটাকে কিন্তু পরিবর্তন করে দিছি। একটু পরে গিয়ে দেখতে পারবা সময় এবং সময় এবং দৈর্ঘ্য এবং ভরের সবকিছু চেঞ্জ হয়ে যাবে। সো এগুলো একদম মুখস্থ সহজ সহজ এমসিকিউ, আমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষায় চলে আসছে। আবেগিক তথ্যের পর্যবেক্ষণ যোগ্য হয় যখন বস্তুর গতি আলোর গতির কেমন। তাহলে বস্তুর গতি যদি আলোর গতি অনেক কাছাকাছি হয়, তখন কি আমি আবেগিকতা তত্ত্ব দেখতে পারি, তাই না? বস্তুর গতি অনেক কম হইলে আবেগিকতার কিছু নাই। একটা গাড়ি চলতেছে, সেখানে তুমি আবেগিকতা দেখতে পারবে না। তুমি আবেগিকতা দেখতে পারবে একটা স্পেসশিপ যদি আলোর গতির 0.6 বেগে চলে, তখন কি দেখতে পারবা। তার মানে স্পেসশিপের বেগটা আলোর গতি কাছাকাছি হওয়া লাগবে, না হলে তুমি আবেগিকতা তত্ত্ব বুঝতে পারবে না। এখানে অ্যান্সারটা হচ্ছে কাছাকাছি। চলে আসছি আমরা আবার কিছু থিওরিতে। তাহলে এবার আমাদের দৈর্ঘ্য সংকোচনের থিওরি আছে। ফর্মুলাটা দেখতেই পাচ্ছ, এই ফর্মুলা পুরো এইচএসসি লাইফ জুড়ে করছো, নতুন করে এটা প্রুফ করার কিছু নাই, একটু জাস্ট চিনায় দেওয়াটা। সেখানে অলরেডি মনে রাখার জন্য দুই ভাবে কথাবার্তা বলা আছে। একটা হচ্ছে এল নট হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য, আর এল হচ্ছে আপেক্ষিক দৈর্ঘ্য, এভাবে মনে রাখতে পারো। আরেকটা আছে এইটা, যে ছোট দৈর্ঘ্যটা এল, বড় দৈর্ঘ্যটা এল নট, এভাবে মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই। আমি একটা জেনারেল অ্যাপ্রোচ শিখাই, যে অ্যাপ্রোচে এটা মনে রাখলে দৈর্ঘ্য, ভর এবং সময় সবগুলাই কাজ করবে। তাহলে আমরা নট বলবো সেখানে যেখানে আপেক্ষিক বেগ আছে। তার মানে পর্যবেক্ষক এবং স্পেসশিপের মধ্যে যদি আপেক্ষিক বেগ থাকে না থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো নট। আর যদি আপেক্ষিক বেগ থাকে, তাহলে বলবো নট নাই।
নর্মালটা। আচ্ছা, সো এই অ্যাপ্রোচে আমরা আজকে আগাবো এবং আমার কাছে মনে হয় এই অ্যাপ্রোচটা একটু জেনারেল। এই অ্যাপ্রোচে তিনটাই কভার করে যায়। তাহলে চিন্তা করে দেখো এল নটটা কখনকার, তাহলে এল নট হচ্ছে তখন যখন পর্যবেক্ষক এবং স্পেসের মধ্যে কোনো আপেক্ষিক বেগ নাই। তাহলে পর্যবেক্ষক তো বাহিরে বসে দৈর্ঘ্য মাপতেছে, তাই না, স্পেসশিপটার। তাহলে স্পেসশিপ এবং পর্যবেক্ষকের মধ্যে আপেক্ষিক বেগ না থাকা মানে হচ্ছে এল নট হচ্ছে স্থির অবস্থার দৈর্ঘ্য। তার মানে যখন তোমার স্পেসশিপটা স্থির অবস্থানে ছিল তখন পর্যবেক্ষক বাইরে থেকে সিম্পলি এটা দৈর্ঘ্য মাপতে পারছে। যখন পর্যবেক্ষকও স্থির, স্পেসশিপও স্থির, সেই অবস্থা দৈর্ঘ্য মাপলে এল নট, কারণ পর্যবেক্ষক আর স্পেসশিপের মধ্যে কোনো আপেক্ষিক বেগ নাই। এলটা তাহলে কখন? যখন এই স্পেসশিপটা একটা গতিতে আছে। তাহলে পর্যবেক্ষক স্থির কিন্তু স্পেসশিপ উঠতেছে, তখন যদি আমি দৈর্ঘ্য মাপি তাহলে পর্যবেক্ষক এবং স্পেসশিপের মধ্যে একটা আপেক্ষিক বেগ আছে এবং সেই আপেক্ষিক বেগের কারণে এইটা হয়ে যাবে শুধু এল। তাহলে এল হচ্ছে গতিশীল অবস্থার দৈর্ঘ্য আর এল নট হচ্ছে স্থির অবস্থার দৈর্ঘ্য, কারণ স্থির অবস্থায় আপেক্ষিক বেগ নাই এবং গতিশীল অবস্থায় আছে। আই গেস এইটুক থিওরি তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে এখান থেকে একটা ম্যাথ করা যাক। তাহলে কত বেগে চললে রকেটের গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে? তাহলে এই ম্যাথটা আমার কাছে বলতেছে যে নিশ্চল দৈর্ঘ্য গতিশীল দৈর্ঘ্যের, আচ্ছা গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক। আচ্ছা টি লিখে ফেলছি কিভাবে, এটা হচ্ছে এল, গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে এটা যদি আমরা ফর্মুলার মধ্যে বসাই তাহলে তো হয়ে যাচ্ছে। আমাদের ফর্মুলা হচ্ছে এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এই ফর্মুলার মধ্যে বসায় দাও, এল ইজ ইকুয়াল টু এল নট বাই 2 এল নট, এখানে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। সুন্দর করে এল নট কাটা, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি হাফ is equal to root over 1 minus v square by c square। এখান থেকে পেয়ে যাব 1/4 is equal to 1 minus v square by c square। আমরা এটাকে একটু তুলে নিয়ে উপরে নিয়ে যাই, তাহলে এখানে আমাদের আসতেছে 1 minus 1/4 is equal to v square by c square। তাহলে এখানে আমাদের কাছে আসতেছে 3/4 is equal to v square by c square। তাহলে v by c হচ্ছে root over 3/2 and এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব v is equal to root over 3/2 c। সো এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সো এই যে বেগটা বের হইছে root over 3/2 c, এইটার কিন্তু খুব খুব বেশি ভ্যালু আছে। ভ্যালুটা কি? এই root over 3/2 c বেগে যদি একটা স্পেসশিপ চলে সেই ক্ষেত্রে রকেটের দৈর্ঘ্য অর্ধেক হয়ে যায়, ভর দ্বিগুণ হয়ে যায় এবং সময়ও এই হাফ এবং টু এর রিলেশনই থাকে। তার মানে হাফ অথবা টু যদি কখনো দেখো অটোমেটিক বুঝে নিবা বেগটা হচ্ছে root over 3/2 c বেগ। এই ম্যাথটা এতবার এইচএসসি বোর্ড এবং মডেল টেস্টে করে ফেলবা যেটা অ্যাডমিশন মধ্যে যেহেতু মুখস্থ হয়ে যাবে, যেখানেই অর্ধেক আছে যেখানেই দ্বিগুণ আছে সেখানে root over 3/2 c বেগ। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার করে একটু ভাইকে জানা যাও তো একটা সি লিখে। আর ভাইয়ের ক্লাস তো ক্রিস্টাল ক্লিয়ার হলে সিসি লিখতে হয় সবাই জানোই। আচ্ছা ভেরি গুড, তাহলে সবাই মোটামুটি ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে সবাই যদি সি লিখে দিছো চলো আমরা সামনের দিকে আগাই তাহলে। ওকে, ভরের আপেক্ষিকতা। তাহলে এবার এই সেম জিনিসটাই আমরা ভরের আপেক্ষিকতা দিয়ে পড়বো। তাহলে ভরের আপেক্ষিকতাতে যদি আমি ওই একই আপেক্ষিক বেগের থিওরি খাটাই তাহলে এম নটটা কখন? এম নটটা আবারও স্থির অবস্থায়, কারণ ভর যে মাপবে সেই পর্যবেক্ষক কোথায় আছে? রকেটের বাইরে বসে আছে। রকেটের বাইরে বসে একজন পর্যবেক্ষক যদি রকেটের ভর মাপতে চায় তাহলে আপেক্ষিক বেগ থাকবে না কখন? যখন রকেটটাও স্থির। তাহলে রকেটটাও স্থির, পর্যবেক্ষকও স্থির, আপেক্ষিক কোনো বেগ নাই, সেই অবস্থায় ভরটাকে আমি বলতেছি এম নট। এখন রকেট যদি উড়ে যায় তাহলে গতিশীল অবস্থায় রকেটের একটা বেগ আছে কিন্তু পর্যবেক্ষক বাইরে বসে আছে। তাহলে এই গতিশীল অবস্থায় যদি আমি এর ভর মাপি তাহলে পর্যবেক্ষক এবং রকেটের মধ্যে একটা আপেক্ষিক বেগ থাকবে এবং সেটাকে আমরা বলবো এম। সো ওই অ্যাপ্রোচটা দিয়ে মাপলে সবগুলো একভাবে মাপা যায় আর কি। সো এম নটটা হচ্ছে স্থির অবস্থায় ভর আর এমটা হচ্ছে গতিশীল অবস্থায় ভর। এইটাও তোমরা পড়তে পারো চাইলে, ছোট ভরটা এম নট, বড় ভরটা এম, প্রকৃত ভরটা এম নট, এম হচ্ছে আপেক্ষিক ভর। যেভাবে পড়তে চাও পড়তে পারো, আমি এই অ্যাপ্রোচে পড়তে একটু পছন্দ করি। চলো তাহলে আমরা এই থিওরি দিয়ে একটা ম্যাথ করে ফেলি। একটি কণা ভি বেগে চলে যাতে তার ভর স্থির ভরের দ্বিগুণ হয়। যদি সি আলোর বেগ হয় কোনটি সঠিক? এই যে দ্বিগুণ দেখেই বুঝতে পারতেছো কোনটা হবে। তাও একটু ছোট করে ম্যাথটা করে দেই। তাহলে এখানে বলছে স্থির ভরের দ্বিগুণ হবে গতিশীল ভর, তাহলে এম ইজ ইকুয়াল টু 2m নট। এটা আমরা এখন ফর্মুলার মধ্যে বসাই দিব। তাহলে এম ইজ ইকুয়াল টু এম নট
বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে যদি আমরা লেখা শুরু করি, m ইজ ইকুয়াল টু 2m নট, 2m নট ইজ ইকুয়াল টু m নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এখানে যদি আমি কাটি, তাহলে m নট কাটা, এটা চলে আসবে হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাকে তুলে উপরে নিয়ে গেলে 1/4 ইজ ইকুয়াল টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আগের ম্যাথের মতোই ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/4, তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট 3/2 সি। তাহলে আবারও কিন্তু আমাদের অ্যান্সার সেই রুট 3/2 সি আসছে। কোথায় আছে এটা? এবার আছে এটা ডি নাম্বারে। সো জিএসটি 21-22 কিন্তু এই ম্যাথটা আসছিল, ঠিক গত বছরে জিএসটি তে আসছিল। গুচ্ছ কিন্তু এই ধরনের ম্যাথ দেওয়া শুরু করে দিছে। সো আবারও আগের মতো হিসাব নিকাশ, ভর দ্বিগুণ হয়ে গেছে। যেখানে এই 2 এবং হাফ দেখবা, ধরে নেবা রুট 3/2 সি বেগ আসতেছে, এবং সেটাই আসছে। সো এটা তো আর নতুন করে ক্লিয়ার কিনা জিজ্ঞেস করার কিছু নাই, আগের ম্যাথটা যা ছিল এটা তাই। চলো আমরা সামনের দিকে আগায় যাই। তাহলে কাল দীর্ঘায়ন, এবার সময় চলে আসছি। সময়ের ক্ষেত্রে এই কনসেপ্টটা একটু ডিফারেন্ট ভাবে কাজ করে, এই জন্য আমি আপেক্ষিক বেগ দিয়ে পড়াচ্ছিলাম জিনিসটা। সো সময় তুমি যখন আসতেছো, তখন যেই পর্যবেক্ষক সময়টা মাপতেছে, সে এবার রকেটের বাইরেই বসে থাকবে, এমন কোনো ফিক্সড কিছু নাই। সো আগে আমরা দেখতেছিলাম পর্যবেক্ষক রকেটের বাইরে আছে, রকেট একবার গতিশীল হচ্ছে, রকেট একবার স্থির হচ্ছে। এবার আমরা বলবো পর্যবেক্ষক রকেটের ভিতরে বসে থাকতে পারে, বাইরেও বসে থাকতে পারে, রকেট সর্বদা গতিশীল। তার মানে হইতে পারে পর্যবেক্ষক পৃথিবীতে বসে বসে টাইম মাপতেছে, আর হইতে পারে পর্যবেক্ষক রকেটের ভিতরে বসে বসে টাইম মাপতেছে। তাহলে আমাকে একটু বলো, যদি একটা পর্যবেক্ষক রকেটের ভিতরে বসে টাইম মাপে, তাহলে রকেটের সাপেক্ষে তার আপেক্ষিক বেগটা কত? ইনবক্সে লিখে দাও তো। এক্স্যাক্টলি, সবাই পারতেছে রকেটের সাপেক্ষে কিন্তু 0। তার মানে রকেট যে বেগে যাচ্ছে, সেও একই বেগে যাচ্ছে। তাহলে রকেটের ভিতরে বসা একটা মানুষের জন্য রকেটের সাপেক্ষে আপেক্ষিক বেগটা কিন্তু 0। তাহলে রকেটের ভিতরে বসে যদি তুমি এটা মাপো, সেটাকে আমি বলবো টি নট। তার মানে তুমি ইনসাইড আসো রকেটের, রকেটের ভিতরে বসে মাপতেছো। আরেকটা হইতে পারে তুমি পৃথিবীতে বসে মাপতেছো। তাহলে তুমি যদি পৃথিবীতে বসে মাপো, রকেট গতিশীল আর তুমি পৃথিবীতে স্থির, তাহলে কিন্তু অবশ্যই এটার এখানে আপেক্ষিক বেগ আছে, এবং এই কারণে এটা হয়ে যাবে শুধু টি। তারপরে তুমি যদি পৃথিবীতে বসে বসে টাইম মাপো, সেটা হবে টি। তুমি যদি রকেটের ভিতরে বসে বসে টাইম মাপো, সেটা হবে টি নট। সো এই জন্যই এই কনসেপ্টটা একটু জেনারেল হয়ে পড়ে আমি পছন্দ করি। আর তুমি যদি অন্যগুলো মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই। ছোট সময়টা টি নট, বড় সময় টি, আবার টি নটটা প্রকৃত সময়, আর টি হচ্ছে আপেক্ষিক সময়। যেভাবে মনে রাখতে চাও রাখতে পারো, কোনো সমস্যা নেই। চলো এটা দিয়ে একটা ম্যাথ করি। 25 বছর বয়সে একজন মহাশূন্যচারী মহাকাশযানে এত বেগে ভ্রমণ করছে, পৃথিবী হিসাবে 30 বছর পর ফিরে এলে তার বর্তমান বয়সটা কত? আচ্ছা, সো পৃথিবীর হিসাবে 30 বছর, পৃথিবীর হিসাবে 30 বছর মানে কি? এটা কি টি নাকি টি নট? পৃথিবীতে বসে একজন মাপছে যে 30 বছর হয়েছে, তাহলে এটা অবশ্যই টি। তাহলে আমাদের বের করতে হবে টি নটটা। তাহলে আমরা এখানে ফর্মুলা তো জানি, টি ইজ ইকুয়াল টু টি নট বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমাদের এখান থেকে যদি টি নটটা আমাকে বের করতে, টি নট হবে, টি দেওয়া আছে 30 রুট ওভার 1 মাইনাস 1.8/3 হোল স্কোয়ার। আচ্ছা, তাই যদি থাকে তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করা শুরু করি। 30 থাকলো, রুট ওভার 1 মাইনাস 18/3 হচ্ছে 6, একটা দশমিক আছে দেখে 0.6 হোল স্কোয়ার। তাহলে এরপর আমরা লিখতে পারবো 30, এখানে রুট ওভার 1 মাইনাস 6 ছক 36, দশমিক আছে দেখে 0.36। আচ্ছা, তাই যদি হয় তাহলে এরপরে লেখা যায় 30 আছে, 1 মাইনাস 0.36 হচ্ছে 0.64। 64কে রুট করলে আসবে 8, দশমিক যেহেতু আসে সেহেতু 0.8। 30 ইন্টু 0.8 হচ্ছে 24 বছর। সো ভার্সিটি যে কোনো ক্লাস নিতে গেলেই তোমরা একদম ভাইদের মাথা খেয়ে ফেলো যে ভাই ক্যালকুলেশনটা কিভাবে হাতে হাতে করবো। তাই আগে থেকে ক্যালকুলেশনটা হাতে হাতে দেখাই দিচ্ছি। দেখো এখানে 1.8/3, তাহলে 18/3 হচ্ছে 6, দশমিকের জন্য একটা 0.6, 0.6 স্কোয়ার 6 ছক 36, দশমিকটার জন্য 0.36। 1 মাইনাস 0.36 হচ্ছে 0.64, এটাকে রুট করলে 0.8, 30 ইন্টু 0.8 24। তাহলে 24 যদি আমার কাছে হয়, তাহলে এই 24 বছর কাটাইছেও মহাকাশযানের ভিতরে, আর মহাকাশযানে যাওয়ার আগে ওর কাছে ছিল 25 বছর। তাহলে টোটাল এজটা কত? ও টোটাল এজ হয়ে যাবে 25 প্লাস 24, দ্যাট ইজ 49 বছর। তাহলে 49 বছর কোথায় আছে?
এই সি নাম্বার অপশনে আছে। এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, আগে থেকে আমাদেরকে সাফি সঠিক অ্যান্সার দিয়ে রাখছিল, সাফিকে কংগ্রেচুলেশন। তাহলে চলো আমরা সামনের দিকে আগাই। এইটা তো সবার ক্লিয়ার তাই না? একটু সি লিখে হতো ভাইয়াকে। আচ্ছা, ভেরি গুড, সবাই যেহেতু ক্লিয়ার, চলো আমরা সামনের দিকে আগাই। তাহলে আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক, এই আইনস্টাইনের ভর শক্তি সম্পর্কতে আমাদের কাছে আছে ইজ ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। সেটা কি জিনিস? সেটা হচ্ছে যদি একটা বস্তুকে, যে বস্তুর ভর এফ নট, এই এফ নট ভরের বস্তুকে সম্পূর্ণ শক্তিতে কনভার্ট করে ফেলতে পারি, সেই শক্তিটা হচ্ছে ইজ ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। এই ফর্মুলা তোমাদের ছোট ভাই বোন যদি কারো ভাষা থাকে, বা বাসায় যদি কোনো এমন মানুষ থাকে যে এখনো শিক্ষা শুরু করেনি, সেও জানবে একদম শিওর। আমি শিওর আসবে সব জায়গায় তোমরা ইজ ইকুয়াল টু এম স্কোয়ার দেখে ফেলছো। জিনিসটা কি সেটা এখন জেনে রাখো একটু, যে একটা এম নট ভরের বস্তুকে যদি সম্পূর্ণ শক্তি বানায় ফেলি, তাহলে যে শক্তিটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। আচ্ছা, সো একটা গতিশীল বস্তু যদি তুমি চিন্তা করো, একটা আলোর বেগের কাছাকাছি গতিশীল বস্তু যদি চিন্তা করো, সেক্ষেত্রে টোটাল শক্তিটা হবে ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। এই এমটা কি? এই এমটা হচ্ছে গতিশীল অবস্থার ভর, তার মানে এই এমটা হচ্ছে এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন এখান থেকে যদি আমি গতিশক্তি আলাদা করতে চাই, তাহলে আমি ইজিলি বলতে পারবো যে ভাই এই ই হচ্ছে এম সি স্কোয়ার, তাই তো? এবং সেটা কি? সেটা হচ্ছে স্থির অবস্থার শক্তি প্লাস গতিশীল অবস্থার গতিশক্তি, এই ধরনের যোগফল। তাই যদি হয় তাহলে এখান থেকে গতিশক্তি আলাদা করো। গতিশক্তি আলাদা করলে এটা কেমন হবে? এটা হবে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। তাহলে এখান থেকে একটু ছোট করে দিই ফর্মুলাটা তোমাদের জন্য। হ্যাঁ, এমটার জায়গায় হচ্ছে এম এর ভ্যালুটা বসাও। এম এর ভ্যালু হচ্ছে এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, সাথে একটা সি স্কোয়ার দিয়ে গুণ আছে, মাইনাস এম নট সি স্কোয়ার। তাহলে এর মধ্যে আমরা একটা এম নট সি স্কোয়ার কমন নিয়ে ফেলবো। তাহলে এম নট স্কোয়ার কমন নিয়ে ফেললে 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 1। সো এইটা হচ্ছে ছোট ফর্মুলা ফর ইকে। তুমি যদি একটা ইকে ছোট ফর্মুলা মুখস্থ করতে চাও, সেটা হচ্ছে এরকম, এম নট সি স্কোয়ার কমন নিয়ে 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 1। সো এইটা চাইলে তোমরা মুখস্থ রাখতে পারো। এটা মুখস্থ রাখলে অনেক বড় বড় ম্যাথ এক লাইনে সলভ হয়ে যাবে। এটা বাদে আরেকটা ফর্মুলা আছে এখানে, সেটা হচ্ছে ই স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে যে সকল বস্তুর স্থির অবস্থানের ভর নাই, ভর নাই মানে কি? ফোটন, মনে করেন ছোট ছোট কণা, যাদের স্থির অবস্থায় কোনো ভরই নাই, সেই সব বস্তুরও গতিশীল অবস্থায় একটা শক্তি থাকে, সেই শক্তিটা ক্যালকুলেট করা যায় এখান থেকে। যদি এই পার্টের পোর্শনটা না থাকে, স্থির অবস্থায় ভর না থাকে মানে এই পোর্শনটা নাই, এই পোর্শনটা না থাকলেও কিন্তু তার একটা গতিশীল শক্তি আছে, সেই গতি শক্তিটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি। সেই ফর্মুলাটা একটু পরে গিয়ে আমাদের কাজে লাগবে, এই মুহূর্তে কাজে লাগবে না। সো এইটা ছিল আমাদের ভর শক্তি সম্পর্কে টোটাল স্লাইড। একটু ক্লিয়ার কিনা ভাইকে সি লিখে দাও, তাহলে ভাই হচ্ছে ম্যাথ করতে যাবে। ওকে, ভেরি গুড, অনেকগুলো সি দেখতে পাচ্ছি। চলো তাহলে সামনে আগায় যাই। আচ্ছা, মার্জিয়া বুঝো নাই আপু? কোন জায়গাটা বুঝো নাই? না বুঝলে স্পেসিফিক প্রশ্ন করতে হবে যে এই জায়গাটা বুঝি নাই, তাহলে হচ্ছে ওই জায়গাটা রিপিট করে দিব। আচ্ছা, আহ ওকে, সো আমি সবাই সি মোটামুটি, মার্জিয়া আপু তুমি একাই আসো। সো তুমি একটু কষ্ট করে ভিডিওটা একবার দেখে নিও। ওকে, লাস্টের টুক এইটা তো আমাদের এখন কাজে লাগবে না, এটাই তো বললাম যে এই জিনিসটার কাজ কি। এই জিনিসটার কাজ হচ্ছে যার স্থির অবস্থায় কোনো ভর নাই, তারও যে গতিশীল একটা শক্তি আছে, সেই শক্তি এখান থেকে ক্যালকুলেট করা যায়। তো মনে করো স্থির অবস্থায় কোনো ভর নাই, কিন্তু একটা ভরবেগ আছে, থাকতে পারে না? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য তো আমরা পড়ছি ইয়েতে, কেমিস্ট্রিতে। সেখান থেকে আমরা জানি যে একটা ভর না থাকলেও তার যদি তরঙ্গ দৈর্ঘ্য থাকে, সেক্ষেত্রে তার একটা ভরবেগ থাকতে পারে। তো সেই ভরবেগ থেকে আমরা শক্তি ক্যালকুলেট করতে পারি, সেটা আমরা একটু পরে গিয়ে দেখবো। আচ্ছা চলো সামনে আগে, তাহলে এই ম্যাথটা করি এবার। চলো, একটা বস্তুর মোট শক্তি পরিমাপ করছি। মোট শক্তি কি জিনিস? এম সি স্কোয়ার। পরিমাপ করে দেখছি সেটা হচ্ছে স্থির অবস্থা শক্তির 3 গুণ। তার মানে মোট শক্তি ইজ ইকুয়াল টু 3 ইন্টু স্থির অবস্থার শক্তি। এখান থেকে বাই করতে বলছে ভি কত। চলো বের করে ফেলি, খুবই সোজা প্রশ্ন। তাহলে এখান থেকে এমটা হচ্ছে আমার কাছে এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এখানে হচ্ছে 3 ইন্টু এম নট সি স্কোয়ার। তাহলে সম্পূর্ণ এম নট সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার কাটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। একবারে স্কোয়ারটা করে দিছি,
তাহলে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, আচ্ছা এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে নিয়ে আসলে হবে 1 - 1/9 ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। একটু উপরে তুলে নিই এটাকে, তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 8/9, রুট করে দিলেই চলে আসবে ভি ইজ ইকুয়াল টু 2√2/3c। সো এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার, ভি ইজ ইকুয়াল টু 2√2/3c। কোথায় আছে এটা? এটা আছে এই জায়গায়, তাহলে সি নাম্বারটা হয়ে যাচ্ছে অ্যান্সার। খুবই সিম্পল, যেটা আমার কাছে ছিল মোট শক্তি স্থির শক্তির 3 গুণ, তাহলে মোট শক্তি স্থির শক্তির 3 গুণ। ইকুয়েশনটা লিখছি, এম এর জায়গায় এম এরটা বসাইছি, সুন্দর করে এম নট সি স্কয়ার এম কাটা চলে গেছে, জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করে ভি বাই করে ফেলছি। সো একদমই সহজ ক্যালকুলেশন, আশা করি সবাই পারবা। চলো সামনের দিকে আগে, দেখতেই পাচ্ছ যে কত ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, প্রতিবারই মনে হয় কৃষিতে একবার করে আসছে। তাহলে এবার আমাদের কাছে সেই ফোটনের শক্তি কথা আসছে, তো ফোটন নিয়ে কথা বলতেছিলাম না, এই ফোটনের শক্তিটা এখন চলে আসছে। তাহলে ফোটনের স্থির অবস্থায় কোনো ভর নাই, তাহলে ফোটনের যেহেতু স্থির অবস্থায় কোনো ভর নাই, তাহলে ওর জন্য শক্তির ইকুয়েশনে এই ভরের পার্টটা হয়ে যাচ্ছে 0। তাহলে ওর শক্তি আমি কিভাবে ব্যবহার করবো, আমি যদি ফর্মুলাটা একবার লিখি, E ইজ ইকুয়াল টু পি স্কোয়ার, সরি ই স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে ওর যেহেতু এই এম নটটা নাই, সেহেতু এই পার্টটা 0, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে ভাই ই স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার, রুট করে দিলে চলে আসবে ইজ ইকুয়াল টু পিসি। তাহলে এখান থেকে তুমি চাইলে পিটাও বের করতে পারো। সো আমাদের যে ফোটনের ভরবেগ, সেই ফোটনের ভরবেগ কিন্তু এখান থেকে বের করা সম্ভব, ই বাই সি। সো এটাই এখানে দেওয়া আছে, জাস্ট আর কিছু না। আর এই যে ফোটন, সেই ফোটনের শক্তির ক্যালকুলেশন কিন্তু আমরা জানি, এখান থেকে বাই করে ফেলা যায়। সো ফোটনের শক্তি এইচ সি বাই ল্যামডা, এবং ফোটনের যে ভরবেগ সেটা ডি ব্রগলি তরঙ্গ থেকে বের করতে পারো। এটা তোমাদের কেমিস্ট্রিতে পড়া হয়ে গেছে, সাবিটা নিয়ে আর বেশি আলোচনা করতে যাচ্ছি না। তো ফোটনের শক্তি ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু ভ্যাকেসি লিখে জানা দাও তো। ওকে, ভেরি গুড। সবাই যেহেতু সি, তাহলে আমরা এখান থেকে ম্যাথ করতে যাই, চলো। তাহলে ফোটনের কম্পাঙ্ক বাই করতে বলছে এই এনার্জির একটা জিনিসের, তাহলে আমরা যদি এই এনার্জির ফোটনের কম্পাঙ্ক বের করতে যাই, তাহলে আমাদের ই ইজ ইকুয়াল টু এইচ এফ। তাহলে ই দেওয়া আছে 6.63 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট থেকে যদি জুলে নিতে চাই, তাহলে আমাদের কি করা লাগে, ইলেকট্রন ভোল্টকে জুলে নিতে চাইলে একটা সুন্দর করে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে গুণ করা লাগে। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, তাহলে 6.63 10⁻34, আর সাথে আছে এফ। সুন্দর করে 6.60 কাটা। তাহলে আমি যদি এখান থেকে এফটা বের করতে চাই, তাহলে আমি লিখবো এফ ইজ ইকুয়াল টু 1.6 10⁻⁻19 ডিভাইডেড বাই 10⁻⁻34। তাহলে এটা আসবে কি 1.6 ইন 10⁻⁻19 প্লাস 34। তাহলে -19 প্লাস 34 যোগ করে দাও, যোগ করে দিলে এখানে আসবে হচ্ছে 1.6 ইন্টু 10⁻15 হার্জ। হার্জ যা কথা, পার সেকেন্ড তাই কথা। তাহলে অ্যান্সারটা কোথায় আছে? অ্যান্সারটা আছে এ নাম্বার। সো খুবই সহজ ফর্মুলা, বসাইছি, কাটাকাটি চলে গেছে, হাতে হাতে করা যাচ্ছে। সো এরকমই ভার্সিটির প্রশ্ন আসছে, সো ডিউ ষোলশতের প্রশ্নটা কিন্তু এরকমই আসছে যে তোমার ক্যালকুলেটরে হাত দেওয়া আসলে লাগবেও না। সো অনেকে ভয় পাও যে ক্যালকুলেটরে যদি হাত দিতে না পারি তাহলে আমার অ্যান্সার মিলবে কিভাবে। অ্যান্সার কিন্তু এরকমই আসবে যে তোমার ক্যালকুলেটরে হাত দেওয়া না লাগে, সুন্দর কাটাকাটি করতে পারবে। সেরকম কাটাকাটি করে করেই কিন্তু আমরা সুন্দর করে অ্যান্সার নিয়ে আসতে পারতেছি, ক্যালকুলেটর লাগতেছে না। আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার, চলো সামনে যাই। আলোক তড়িৎ ক্রিয়া, এই টপিকটা এতটাই ইম্পর্টেন্ট, তুমি যদি কখনো মানে ডিউ যদি বাদেও যদি কারো পরীক্ষাতে ইচ্ছা থাকে, ধরো সিকেরুয়েট দিবা বা বুয়েটের পরীক্ষাটা দিতে চাও, যে কোনো বই খুলে দেখবা আলোক তড়িৎ ক্রিয়া থেকে প্রচুর প্রশ্ন আসছে। সো এই কনসেপ্ট একটু ভালো মতো বুঝে নাও। উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি কোন ধাতব পৃষ্ঠে আপতিত হলে তা থেকে ইলেকট্রন নির্গত হওয়ার ঘটনাকে আলোক তড়িৎ ক্রিয়া বলে। আমি যদি ছবিটা একটু আঁকি, মনে করো এইটা একটা ধাতব পৃষ্ঠ, এইটা আরেকটা ধাতব পৃষ্ঠ রাখা আছে, এবং এরা মনে করো কানেক্ট করা, ঠিক আছে? তাহলে এখন আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে এখান থেকে এই ধাতব পৃষ্ঠের উপরে আলো ফেলতেছি, তাহলে আলো ফেললাম। তাহলে আমি ধাতব পৃষ্ঠের উপরে আলো ফেলি,
তাহলে আলো ফেললেই ধাতব পৃষ্ঠের কি হবে? একটা এনার্জি পাচ্ছে, শক্তি পাচ্ছে, ওর মধ্যে ইলেকট্রন গুলা দৌড়াদৌড়ি করার চেষ্টা করতেছে, তাই না? তাহলে এই ধাতব পৃষ্ঠ আলো দেওয়ার কারণে শক্তি পাইলো, শক্তি পাওয়ার কারণে ওর ইলেকট্রন গুলা উত্তেজিত হয়েছে। তাহলে এই ইলেকট্রন কি চাবে? ইলেকট্রন চাবে ফ্লো হইতে, বাইরে যেতে। কিন্তু এই দুটো তো কানেক্টেড না, এই দুটোর মাঝখানে গ্যাপ আছে না? এই গ্যাপ যদি ইলেকট্রন জাম্প করে চলে যেতে চায়, তাহলে ইলেকট্রনের শক্তি লাগবে, এবং সেই শক্তিটা বেশ ভালো একটা অ্যামাউন্ট শক্তি হওয়া লাগবে। মানে একটুখানি উত্তেজিত হইলেই জাম্প করে চলে যেতে পারবে না। তাহলে এই ইলেকট্রনকে এখানকার বন্ধন থেকে ভেঙে জাম্প করে এখানে নিয়ে যেতে একটা বেশ পরিমাণে শক্তি লাগে। তারপরে তুমি যদি জাস্ট একটুখানি আলো ফেলো, ইলেকট্রন যাবে না। অনেকক্ষণ আলো ফেলার পরে ওই শক্তি রিচ করলে তারপরে ইলেকট্রন এখান থেকে জাম্প করে এখানে চলে যাবে এবং তারপর প্রবাহিত হয়ে চলে আসবে। তাহলে তুমি যখন শক্তি দিচ্ছ, শুরুতে একটা অ্যামাউন্ট পর্যন্ত কোনো ইলেকট্রন ফ্লো হবে না। যেই অ্যামাউন্টে গিয়ে ইলেকট্রন ফ্লো হওয়া শুরু করবে, যে অ্যামাউন্টে ইলেকট্রন ফ্লো হওয়া শুরু করবে, সেটাকে আমরা বলি ফাই, বা সেটার বাংলা নাম হচ্ছে কার্যাপেক্ষক। তার মানে যেই পরিমাণ শক্তি পেলে ইলেকট্রন প্রথম ফ্লো হওয়া শুরু করে, অর্থাৎ ইলেকট্রন এখানে বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, সেটাকে আমরা বলি কার্যাপেক্ষক। তাহলে কার্যাপেক্ষক একটা শক্তি, তাই না? শুরুর শক্তি। তাহলে শুরু করার জন্য যে শক্তিটা লাগে সেটাকে আমি বলছি কার্যাপেক্ষক। এবং কার্যাপেক্ষক যেহেতু একটা শক্তি, এই ফাই ইজ ইকুয়াল টু এইচ এফ নট বা এইচ সি বাই ল্যামডা নট। এখানে এফ নটটা কি? এফ নটটা হচ্ছে সূচন কম্পাঙ্ক, আর এই ল্যামডা নটটা কি? সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমি জাস্ট দুই লিখে রাখলাম, তোমরা বুঝানো। সো এই হচ্ছে আমাদের কার্যাপেক্ষকের হিসাব নিকাশ। এখন কার্যাপেক্ষকের পরিমাণ শক্তিটা দিয়ে আমি ইলেকট্রনটাকে বন্ধন থেকে মুক্ত করে ওদিক চলে যাওয়ার পর্যন্ত শক্তি দিয়ে ফেলছি। এরপরে আরো যে এক্সট্রা লাইটটা ফেলবো, সেই লাইটটা দিয়ে ইলেকট্রন কি করবে? সেই লাইটটা দিয়ে ইলেকট্রন সুন্দর করে এখান থেকে জাম্প করে এখানে চলে যাবে। তার মানে একটা ইলেকট্রনকে বন্ধন থেকে মুক্ত করতে আমাদের শক্তি লাগছে হচ্ছে কার্যাপেক্ষক, এবং তারপরে আমি যে এক্সট্রা এনার্জি দিচ্ছি সেটা দিয়ে ইলেকট্রন গতিশক্তি পাচ্ছে। তাহলে আমার দেওয়া টোটাল শক্তি ইলেকট্রন দুইটা কাজে লাগাচ্ছে। একটা হচ্ছে বন্ধন শক্তি ভাঙতে, সেটা হচ্ছে কার্যাপেক্ষক। এরপরে যা বাকি থাকতেছে সেটা দিয়ে ইলেকট্রন পাচ্ছে একটা গতিশক্তি। তাহলে আমি যদি এটাকে এভাবেই লিখি, যা বাকি থাকতেছে এটা দিয়ে ইলেকট্রন পাচ্ছে একটা গতিশক্তি। তাহলে এটা চাইলে এভাবে লেখা যায়, আমার দেওয়া শক্তি সেটা হচ্ছে এইচ এফ, ইলেকট্রন এটা দিয়ে প্রথমে বন্ধন ভাঙলো, বাকিটা ইউজ করে ইলেকট্রন গতিশক্তি ইউজ করছে। তাহলে এখানে আমরা ধরে নেই যে কোনো শক্তি অপচয় হচ্ছে না, এই জন্য বলে নিলাম ভি ম্যাক্স। যদি কোনো অপচয় হয় তাহলে এটা একটু কমে যাবে। তাহলে এইটাই হচ্ছে বেসিক্যালি আমার ফর্মুলা। এটাকে চাইলে এভাবেও লেখা যায়, এইচ সি বাই ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা নট প্লাস হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স, যেভাবে লিখতে চাও। এই হচ্ছে মোটামুটি ফটো তড়িৎ ক্রিয়ার ঘটনালী। তো এইটাকে একটু গুছায় তোমার কাছে এখানে দেওয়া আছে, আমি আগে বেশ যা যা লিখছি সেগুলো এখানে লেখা আছে, একটু গুছায়। তাহলে আপতিত ফোটনের যে শক্তি সেটা হচ্ছে কার্যাপেক্ষক প্লাস সর্বোচ্চ গতিশক্তি। তাহলে আপতিত ফোটন শক্তিটাকে এইচ এফ ধরা আছে, সেটা কার্যাপেক্ষককে ধরা আছে এইচ এফ, এই ওমেগা নট, ডব্লিউ নট ধরছে, এখানে ফাই ধরার কোনো সমস্যা নাই। সর্বোচ্চ গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। তাহলে এইটাই আমি আগে যা লিখছি সেটা এখানে লেখা। আচ্ছা, নিবৃত্তি বিভব জিনিসটা আমরা নেক্সট স্লাইডে গিয়ে পড়বো, সেটা নেক্সট স্লাইডে। নেক্সট, আপাতত এই পর্যন্ত কার কোনো সমস্যা না থাকলে একটু ভাইকে সি লিখে দাও। আচ্ছা, ভেরি গুড, সবাই যেহেতু ক্লিয়ার, চলো আমরা সামনের সাইডে গিয়ে নিবৃত্তি বিভব জিনিসটা পড়ি। তাহলে এতক্ষণ কি হচ্ছিল? আমার ইলেকট্রনটাকে আমি আলো দিচ্ছিলাম, ইলেকট্রন বন্ধন ছুটায় ফ্লো হওয়া শুরু করছিল। এবার মনে করো আমি চাই ইলেকট্রন ফ্লো হবে না। আমি আর একটু ছবিটা আঁকি। এই গেল আমার দুটো ধাতব পৃষ্ঠ, আলো দিচ্ছি, আলো দেওয়ার কারণে ইলেকট্রন জাম্প করতেছে, এবং জাম্প করে এইভাবে কানেকশন দেওয়া আছে, এদিকে ফ্লো করতেছে, তাই তো? এখন মনে করো আমি এই কানেকশনের মধ্যে একটা বিভব পার্থক্য দিব, এবং দিব কি উদ্দেশ্যে? এমন উদ্দেশ্যে দিব যাতে ইলেকট্রন ফ্লো করতে না পারে, ইলেকট্রন যাতে ফেরত চলে আসে। তাহলে আমি এই ইলেকট্রনের ফ্লোটাকে আটকাইতে চাই, এমন বিভবকে দিব। তাহলে আমার বিভবটা এমন হওয়া লাগবে যাতে আমার বিভবের দরুন ইলেকট্রন ফ্লোটা এদিকে হয়, কারণ বর্তমান ইলেকট্রন ফ্লো কোন দিকে? বর্তমান ইলেকট্রন ফ্লো এই বরাবর। তাহলে আমি এই ইলেকট্রন ফ্লোটাকে আটকায় ফেলতে চাই। তাহলে আমার যে বিভবটা, সেই বিভবের জন্য ইলেকট্রন ফ্লো হইতে হবে এদিকে, বিপরীত দিকে। বিপরীত দিকে ইলেকট্রন ফ্লো করার প্রবণতা দিলে ইলেকট্রন বের হয়ে
আবার এইটা শক্তির কারণে ব্যাক করে চলে আসবে। তাহলে এখানে যে বিভবটা দিব সেটার জন্য ফ্লো হইতে হবে এদিকে, যদি ইলেকট্রন তাকে উল্টা দিকে একটা ফোর্স পায়। তাহলে আমার বিভবটা কেমন হওয়া লাগবে? ইলেকট্রন ফ্লো করে নেগেটিভ থেকে পজিটিভে, তাহলে নেগেটিভ এখানে পজিটিভ, যাতে এইটার জন্য ফ্লো হয় এই বরাবর, তাহলে ইলেকট্রনটা বাধা পাবে। তাহলে আমি যদি এইদিকে এই উল্টা বিভবটা দেওয়া শুরু করি তাহলে কি হবে? আমি উল্টা বিভবটা দেওয়া শুরু করছি, তাহলে ইলেকট্রনটা বাধা ফেস করতেছে। তাহলে ইলেকট্রন যদি বাধা ফেস করে তাহলে যেই সকল ইলেকট্রনের গতিশক্তি একটু কম তারা অল্প বাধাতেই বের হয়ে ব্যাক করে চলে আসবে। আবার কিছু ইলেকট্রন আছে যাদের গতিশক্তি অনেক বেশি, সর্বোচ্চ গতিশক্তি ইলেকট্রনও কিছু আছে, তাহলে সর্বোচ্চ গতিশক্তি ইলেকট্রনগুলো এখনো হয়তো সামনে যাবে, অল্পগুলা ফেরত চলে আসবে, অল্পগুলা ফেরত চলে আসবে। তাহলে আমি আরেকটু বাড়ায় দেই, আরো ইলেকট্রন সংখ্যা কমে গেল, এখনো হয়তো সর্বোচ্চটা যাইতেছে। এরকমই যদি আমি বিভব শক্তিটা বাড়াতে থাকি, বিভবটা যত বাড়াবো তত এখানে ইলেকট্রনের সংখ্যা কমতে থাকবে। একটা সময় গিয়ে দেখা যাবে একদম সর্বোচ্চ ইলেকট্রনটাও এখানে গিয়ে ব্যাক করে চলে আসছে, এই পর্যন্ত পৌঁছাতে পারে নাই। তাহলে এই বিভবটা বাড়াইতে 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 একটা সময় গিয়ে এইখানে ইলেকট্রন ফ্লো একদম শূন্য হয়ে যাবে। যেই মোমেন্টে ইলেকট্রন ফ্লো শূন্য হয়ে যাবে সেই মোমেন্টটাকে আমি বলবো স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব। সেই মোমেন্টে এই প্রত্যেকটা ইলেকট্রন ব্যাক করে চলে আসবে, এই পার্শ্বে কেউ থাকবে না। তাহলে নিবৃত্তি বিভব বা ভিএস বা স্টপিং পোটেনশিয়াল কি আশা করি বোঝা গেছে। যেই বিভবে একটা ইলেকট্রন ও পাশে যেতে পারে না, সবাই ব্যাক করে চলে আসে, সেটাকে আমরা বলি নিবৃত্তি বিভব। তাহলে নিবৃত্তি বিভবের ইকুয়েশন আমরা কিভাবে লিখবো? এভাবে চিন্তা করে দেখো যে এই ইলেকট্রন যখন ওদিক যাচ্ছিল তখন ওর মধ্যে কি শক্তি ছিল? গতিশক্তি। আমি যখন এইটা দিয়ে ওকে আটকায় ফেলছি তখন আমি গতিশক্তির বিরুদ্ধে একটা শক্তি দিছি। তাহলে আটকাবে কখন? যখন আমার এই ভোল্টেজের জন্য উৎপন্ন শক্তিটা ওর গতিশক্তির সমান এবং বিপরীত। তাহলে এই শক্তিটা অবশ্যই ওকে বাধা দিচ্ছে এবং এই বাধাটা হইতে হবে গতিশক্তির সমান, এবং তাইলে এই গতিশক্তি আটকায় যাবে। তাহলে আমি গতিশক্তি আটকাইতে চাইলে এর বিরুদ্ধে এই গতিশক্তির সমান একটা বাধা দিব। তাহলে বিভবের জন্য উৎপন্ন যে বাধা সেটার মান কত? ই ইন্টু ভিএস। এই বাধাটা আমি এটা দিয়ে দিচ্ছি, আর ওর গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স। আচ্ছা, স্কোয়ারটা নিচে দিয়ে ফেলছি, হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স। যদি নিবৃত্তি বিভব দিয়ে ইলেকট্রনের ফ্লোটাকে আটকায় দিতে হয় সেই ক্ষেত্রে এই বাধাটা হইতে হবে গতিশক্তির সমান। তাহলে এখান থেকে তুমি যদি ভি বাই করতে চাও তাহলে খুব সহজে কিন্তু তুমি ভি বাই করে ফেলতে পারো। ভি স্কোয়ার ম্যাক্সটা হচ্ছে 2e vs বাই এম। সো এখান থেকে চাইলে আমরা বের করে ফেলতে পারি যে ভাই ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 2e ভোল্টেজ বাই, এখানে ভোল্টেজটা এস। সো এই জিনিসটা এখানে জাস্ট দেওয়া আছে, এটা এস হবে, সেইটুকুই দেওয়া আছে এখানে। এখান থেকে চাইলে তুমি আরেকটা জিনিস লিখতে পারো, যেহেতু গতিশক্তিটা সমান ইভিএস হয়ে গেছে তাহলে আমরা প্রথম ফর্মুলাটাকে একটু সেট করে লিখতে পারি। একদম প্রথমে যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা লিখতে পারি যে আলোর শক্তি ইজ ইকুয়াল টু কার্যাপেক্ষক প্লাস ইভিএস। সো ওই ফর্মুলাটাকেও চাইলে আমরা একটু গুছায়ে নিবৃত্তি বিভব দিয়ে লিখতে পারি। সো এই হচ্ছে মোটামুটি নিবৃত্তি বিভবের কাহিনী। ক্লিয়ার হয়ে থাকলে ভাইকে একটু সি লিখে দিতে হবে, তাহলে আমরা এখানে ম্যাথ করতে যাব। ওকে, সো নিবৃত্তি বিভবের কাহিনীও সবার কাছে ক্লিয়ার, তাহলে আমরা চলো এটার ম্যাথ করতে চাই। ধাতুর কার্যাপেক্ষক দেওয়া আছে 6.63 ইলেকট্রন ভোল্ট। ধাতুটির ক্ষেত্রে ফটো ইলেকট্রনের সূচন কম্পাঙ্ক কত? একদমই সোজা জিনিস, phi is equal to hf নট। তাহলে আমি যদি এখান থেকে লিখে ফেলি, ফাইটা হচ্ছে 6.63, ইলেকট্রন ভোল্টকে নিয়ে যাব জুলে, আর এখানে হচ্ছে এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর এখানে আমাদের এফ নটটা বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে এফ নটটা বের করে দেই। তাহলে এফ নট বের করতে গেলে আগে আমাদের 6.66 কাটা, এখান থেকে যদি এফ নট বের করতে যাই তাহলে এফ নটটা আসবে 1.6 10⁻⁹ বাই 10⁻⁻34। এই ম্যাথ আমরা অলরেডি করে ফেলছি, আমরা জানি এটা আসে 10⁻15 হার্জ। এই অপশনটা এখানে কোথাও নাই, তাহলে এখানে কোথাও আছে এমন কোন অপশনটা মিলে দেখো তো। এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি না, দশমিকটাকে এক ঘর সরায় দাও, তাহলে এখানেও একটা ঘর কমায় ফেলতে হবে, তাহলে এই অপশনটা কিন্তু এখানে আছে। তাহলে এইটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে এই অপশনটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, কারণ এইটা আমার কাছে আছে। তো আমরা 1.6 পাই নাই অপশনে, কিন্তু এটা থেকে আমরা এটা বানিয়ে নিতে পারি এবং এটা আমরা অপশনে পাই গেছি। আচ্ছা, সো ভেরি গুড।
আশা করি সবাই মোটামুটি ক্লিয়ার যে কিভাবে এটা হইলো। চলো আমরা সামনে যাই। ডিউ 17-18 প্রশ্নটা কিন্তু পেরে গেলাম। এবার আসছে এক্স রে। তো বলছিলাম যে গত বছর একটা প্রশ্ন আসছে এক্স রে থেকে, সেজন্য এক্স রে একটু পরে রাখবো এবার। তাহলে এক্স রেতে ফটোতড়িৎ ক্রিয়ার ঠিক উল্টা কাজটা করি আমরা। অর্থাৎ এক্স রের জন্য আমরা বলি যে ফটোতড়িৎ ক্রিয়াতে কি হয়েছে, আলো দিছো এবং আলোর কারণে শক্তি বের হইছে। এবার আমরা যে কাজ, আলোর কারণে ইলেকট্রন বের হইছে, এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্রচুর হাই ভোল্টেজ দিব, এবং হাই ভোল্টেজের কারণে একটা ইলেকট্রন খুব জোরে গিয়ে একটা মেটালকে বাড়ি দিবে। তাহলে এতই হাই ভোল্টেজ দিছো যে একটা ইলেকট্রন খুব জোরে গিয়ে একটা ধাতুকে বাড়ি দিছে এবং ধাতু থেকে এক্স রে নির্গত হয়েছে। তো একটা ইলেকট্রনকে ধাতুকে বাড়ি দিবে, ধাতু থেকে এক্স রে বেরোবে। তাইলে ইলেকট্রনের যে শক্তি সেটা কোত্থেকে আসছে, ভোল্টেজের শক্তি থেকে আসছে। তাহলে তুমি যদি অনেক হাই ভোল্টেজ দাও তো ইলেকট্রনের মধ্যে উৎপন্ন শক্তিটা কত, একটু আগে কিন্তু আমরা দেখছি ভোল্টেজের জন্য ইলেকট্রনের মধ্যে উৎপন্ন শক্তি হচ্ছে ইভি। তাহলে ইলেকট্রনের মধ্যে শক্তি আছে ইভি, সেই শক্তি নিয়ে ইলেকট্রন বাড়ি দিল ধাতুকে, সেই ধাতু ওই শক্তিটা অ্যাবজর্ব করে একটা এক্স রে বের করে দিল। তাইলে এই যে ইলেকট্রনের শক্তি, সেখান থেকে বেরোলো এক্স রে। তাহলে ইলেকট্রন গেছে এই শক্তি নিয়ে, তাহলে এক্স রের মধ্যে যে শক্তিটা থাকবে সেটা হইতে হবে এইটারই সমান। তাহলে ইলেকট্রন যে শক্তি নিয়ে গেছে, এক্স এর মধ্যে শক্তিটা হইতে হবে এই শক্তির সমান, কারণ শক্তির সংরক্ষণশীলতা তাই বলে যে শক্তি হারা যেতে পারে না। তাহলে যেই শক্তিটা নিয়ে আসছে সেই শক্তিটা নিয়েই এক্স রে বের হবে, আর এক্স এর শক্তি হচ্ছে এইচসি বাই ল্যামডা বা এইচএফ। তাহলে তুমি চাইলে এখান থেকে খুব সহজেই এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারো, সেটা আসবে তোমার কাছে এইচসি বাই ইভি। তুমি চাইলে এখান থেকে এইচসি এর কম্পাঙ্ক বের করতে পারো, সেটা তোমার কাছে আসবে ইভি বাই এইচ, সরি আচ্ছা উল্টা লিখছি মনে হয় তাই না, হ্যাঁ না এসি বাই ইভি ঠিক আছে, এখানে আসবে হচ্ছে ইভি বাই এইচ। আচ্ছা সো এইটাও বের করে ফেলা পসিবল, আবার এইটাও বের করে ফেলা পসিবল। সো এক্সরে থেকে মোটামুটি এগুলাই আসে। আর এইটা তো আমরা আগে, এই হচ্ছে মোটামুটি এক্সরে থেকে জিনিসপাতি। সো এক্সরে একটা ম্যাথ আমরা করে ফেলবো, এই গত বছরের ডিউর কোশ্চেনটা। সো আমি করে দিই, তোমাদেরকে পড়লে কষ্ট দিচ্ছি না। তাহলে আমি যদি এখান থেকে করে দিই, তাহলে ইলেকট্রন, তোমরা চ্যাট বক্সে অ্যান্সার দিয়ে দিতে পারো। ইলেকট্রনের ভি বিভব পার্থক্যের মধ্যে রাখছি ইলেকট্রনের বেগ ভি, প্রযুক্ত বিভব পার্থক্যের সাথে সম্পর্ক কি। তাহলে আমরা খুব সিম্পলি বলে দিতে পারি আগের মতো করেই যে ইলেকট্রনের যে গতি শক্তি সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর এইটা হচ্ছে এই ভি বিভব পার্থক্যের মধ্যে শক্তি সমান। তাহলে এখান থেকে ছোট হাতের ভি বা বেগটা হচ্ছে স্কোয়ার যদি করি সেটা হচ্ছে 2 ইভি বাই এম, স্কোয়ারটা সরানোর জন্য রুট দিয়ে দিব, তাহলে রুট ওভার 2 ইভি বাই এম। তাহলে এটা কোথায় ছিল, এটা ছিল আমার কাছে এই বি নাম্বার অপশনে। সো বি নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। সো এই ফর্মুলা কিন্তু আমরা অলরেডি মুখস্থই করে ফেলছি, বা এই 3 লাইন করলেই আসলে এই ফর্মুলা প্রুভও করে ফেলা যায়, খুব একটা কঠিন কিছু না। সো ডিউর গত বছরের প্রশ্নটা কিন্তু আসলে তোমাদের পারা উচিত। এই যে অনেকেই প্রশ্ন অলরেডি বি আনসার দিয়ে বসে আছো, মার্জিয়া সবার আগে ঠিক দিছো, সো কংগ্রেচুলেশনস টু মার্জিয়া। চলো সামনে আগে যাই। তাহলে এরই সাথে আমাদের প্রথম চ্যাপ্টার শেষ, এরপর আমাদের সেকেন্ড চ্যাপ্টার শুরু হবে। তোমাদের খুব ছোট করে একটা ব্রেক দিই তার আগে, এখন বাজে 11টা 19। তাহলে আমরা আবার এই চ্যাপ্টার নিয়ে ফিরবো হচ্ছে 11টা 25।
আচ্ছা, তোমাদের ব্রেক শেষ, চলো আমরা আবার শুরু করে দেই। হোপফুলি এখনো সবাই আমার সাথে আসো। এবার আমরা চ্যাপ্টার 9 পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটা পড়তে যাব। চলো, অন্য সব চ্যাপ্টারের মতোই আগে এইটার সব টপিক গুলোর ইম্পর্টেন্সটা দেখে নিব। ইম্পর্টেন্স দেখে নেওয়ার পরে আমরা টপিক গুলো পড়তে যাবো। সো প্রথমে আমাদের কাছে আসা হচ্ছে পরমাণুর ভৌত গঠন এবং প্রয়োজনীয় রাশি। তাহলে বুঝতে পারছি এটা কিন্তু একদমই থিওরিটিক্যাল একটা টপিক, অর্থাৎ এর মধ্যে কিন্তু কোনো ম্যাথ নেই, জাস্ট থিওরি। সেই টপিকটা থেকে কিন্তু ডিইউতে, আর ইউতে, জে ইউতে, জেএনইউতে, সিইউতে এমন কোনো ভার্সিটি বাকি নেই যেখানে আসছে। সো এইটাই আসলে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পার্থক্য। তোমাকে কিন্তু অনেক পরিমাণে থিওরিও পড়তে হবে, থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু ভার্সিটিতে প্রচুর আসে। সো বইটাকে বাদ দিয়ে কিন্তু শুধু ম্যাথ করলে হবে না, সো বই ভালো মতো পড়তে হবে। সো এটা 3 স্টার টপিক, অবশ্যই বুঝতে পারতেছো, প্রশ্নের পরিমাণ দেখে বুঝতে পারতেছো। পরমাণুর আকার এবং শক্তি থেকেও প্রচুর প্রশ্ন আসছে, এবং মোর ইম্পর্টেন্টলি রিটেন পর্যন্ত আসা সম্ভব এখান থেকে। সো ব্যাপারটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আর প্লাস এর মধ্যে হচ্ছে ম্যাথও আছে, পরমাণুর আকার এবং শক্তির মধ্যে ম্যাথ আছে। সেটা কিন্তু 3 স্টার টপিক, একদম ঝাঁঝরা করে ফেলতে হবে। এরপর যদি আমরা আগাই, প্রশ্নের পরিমাণ দেখে বুঝতে পারছো যে কত পরিমাণ প্রশ্ন আসে চ্যাপ্টার থেকে। সো তেজস্ক্রিয় ভাঙন এবং বিভিন্ন রশ্মি এবং তেজস্ক্রিয়তা এবং ক্ষয় সূত্র মিলায় মিশায় যে টপিকটা তেজস্ক্রিয়তা, এইটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। তিনটা 6টা স্টার দেওয়া আছে, আমি আরো 2টা বাড়াই দিই। সো এইটা লাগবেই। তেজস্ক্রিয়তা ছাড়া তুমি বোর্ড পাস করতে পারবে না, অ্যাডমিশন অনেক পরের কথা। তো তেজস্ক্রিয়তা খুব খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। এবং প্রশ্নের সংখ্যা দেখে বুঝতেছো যে ডিইউতে প্রতি বছর তেজস্ক্রিয়তা থেকে প্রশ্ন আসে, ইভেন এখান থেকে রিটেনও আসছে জেএনইউতে একবার। সো অবশ্যই অবশ্যই খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, ঝাঁঝরা করে ফেলতে হবে তেজস্ক্রিয়তা। ভর ত্রুটি এবং শক্তি নিউক্লিয়ার বিক্রিয়াটাও বেশ ইম্পর্টেন্ট, এখান থেকে দুইবার রিটেন চলে আসছে, ডিইউতে একবার, আর ইউতে একবার। সো এই প্রশ্নের প্যাটার্ন দেখে কিন্তু আমরা খুব ক্লিয়ার হয়ে যেতে পারি যে আমাদের যে চ্যাপ্টারটা 9 আছে, সেই 9 চ্যাপ্টারটা যে শুধুমাত্র এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট তা না, এটা কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট। সো এটাকে খুবই ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। চ্যাপ্টার যত সোজাই হোক, প্রশ্ন কিন্তু ভাই প্রচুর আসে। তাহলে চলো আমরা চ্যাপ্টারটা শুরু করে দিই। প্রথমে আমাদের কাছে আসছে ভৌত গঠন প্রয়োজনীয় রাশি। তাহলে প্রত্যেক পরমাণুর কেন্দ্রে থাকা নিউক্লিয়াসে নিউট্রন আছে, প্রোটন আছে, থাকবেই, স্বাভাবিক, ছোটবেলাতে পড়তেছো। একমাত্র একটা পরমাণুতে কোনো নিউট্রন নাই, কোনটা? এই যে হাইড্রোজেন 1 1, এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোটিয়াম। সো আমি শিওর না যে ইংলিশ বানানটা ঠিক হচ্ছে কিনা। সো প্রোটিয়াম আর কি। প্রোটিয়ামের ভিতরে কোনো প্রকারের নিউট্রন নেই, একটাই প্রোটন আছে, ওইটাই শেষ। সবচেয়ে কম ভরের কণা নিউক্লিয়াসের চারদিকে থাকবে ইলেকট্রন। ইলেকট্রনের ভর যে অনেক কম সেটা আমরা মোটামুটি জানি, 9.1 × 10⁻31। প্রত্যেক মৌলের প্রতীক হচ্ছে এক্স যদি হয়, তাহলে সেই মৌলের ভর সংখ্যার আর পারমাণবিক সংখ্যা আমরা এভাবে লিখি। যদি এক্স হয়, পারমাণবিক সংখ্যা লিখি আমরা এখানে, এইটা হচ্ছে নাম্বার অফ প্রোটন। আর ভর সংখ্যা লিখি আমরা এখানে, ভর সংখ্যা লেখা হচ্ছে এ দিয়ে, সেটাকে আমরা লিখি এই জায়গায়। এটা হচ্ছে আমাদের কাছে প্রোটন প্লাস নিউট্রন। সো এইটাই হচ্ছে এখানকার হিসাব নিকাশ, যেখান থেকে আমাদেরকে যেটা বুঝতে হবে যে একটা পরমাণুর মৌলের সংখ্যা যদি, মৌলের প্রতীক যদি এক্স হয়, তার প্রোটনটাকে আমরা লিখবো নিচে এইভাবে এবং ভর সংখ্যাটা লিখবো আমরা উপরে এইভাবে। তাহলে এ আর জেড হচ্ছে ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা, এটাকে এইভাবে লিখলে এটাকে একটা পরমাণু বোঝায়। আচ্ছা, লাস্টে আমাদের কাছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এএমইউ। তাহলে এএমইউ জিনিসটা কি? আমরা ছোটবেলা থেকেই পড়তেছি। এই যে তুমি ধরো অক্সিজেন নিয়ে কথা বলো, অক্সিজেন নিয়ে কথা বলে আমরা কি লিখতে পারি? অক্সিজেন হচ্ছে 8 16, তাই না? তাহলে এই যে অক্সিজেনের ভর সংখ্যা আমি লিখলাম 16, পারমাণবিক সংখ্যা লিখলাম 8, এগুলো দিয়ে কি বোঝায়? এগুলো দিয়ে বোঝায় অক্সিজেনের যে ভর, অক্সিজেনের যে 1 মোলের ভর বা অক্সিজেনের যে একটা পরমাণুর যে ভর, সেটা হচ্ছে 16 এএমইউ। এএমইউটা কি? ছোটবেলা থেকে কেমিস্ট্রিতে পড়তেছো। এই এএমইউটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। তাহলে কার্বন 12 আইসোটোপের m/12 করলে তুমি পাওয়া যাবে 1.66 × 10⁻27 কেজি। এটাকে আমরা বলি 1 এএমইউ। তাহলে এএমইউ কিসের একক? সবাই খুব ইনটুইটিভলি আমাকে বলতে পারবা যে এএমইউ হচ্ছে ভরের একক, কারণ এএমইউ দিয়ে আমি ভর পাচ্ছি। এই এএমইউ দিয়ে তুমি আবার শক্তিও পাইতে পারো। দেখো তো, তোমাদের এখানে বড় করে লিখে দিচ্ছে 1 এএমইউ = 931 মেগা ইলেকট্রন ভোল্ট। ভাই একটু আগে বললেন ভরের একক, এখন শক্তি কেমনে পাইতেছেন? এই জিনিস একটু ক্লিয়ার করে দিই, প্রচুর মানুষের এখানে গ্যাঞ্জাম থাকে। তো 1 এএমইউ ভরেরই একক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই জন্যই লেখা আছে 1 এএমইউ ভরের সমতুল্য শক্তি হচ্ছে 931 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে তুমি যদি এই 1 এএমইউ ভরকে শক্তি বানায় ফেলো, কি হয় বানায়? E = mc²।
তাহলে তুমি যদি শক্তি বানাতে চাও তুমি বলবা 1 এমইউ মানে হচ্ছে 1.66 10 টু দি মাইনাস 27 কেজি, এইটাকে আমি গুণ দিব সি স্কয়ার দিয়ে। তাহলে তুমি যেটা পাবা সেটাকে আমরা বলতেছি 931। আচ্ছা একটু ঠিক মতো লিখি। তুমি এখানে যে শক্তিটা পাবা সেই শক্তিটাকে আমরা বলতেছি 931 মেগা ইলেকট্রন ভোল্ট। তো তুমি যদি 1 এমইউ ভরকে শক্তিতে রূপান্তর করো সেই ক্ষেত্রে সমতুল্য শক্তিটা পাবা মেগা ইলেকট্রন ভোল্টে 931। এর মানে এই না যে 1 এমইউ দিয়ে শক্তি প্রয়োগ করতেছি, এমইউ ভরের একক, শক্তির একক মেগা ইলেকট্রন ভোল্ট, কিন্তু 1 এমইউ ভরকে শক্তিতে রূপান্তর করলে আমরা এটা পাবো। সো এইটা এখানে করে দেওয়া আছে যে 1 এমইউ ভরকে শক্তিতে রূপান্তর করলে তুমি এটা পাচ্ছ। আর মেগা ইলেকট্রন ভোল্টের পরিচয় দিয়ে দেওয়া আছে মেগা 10 টু দি পাওয়ার 6 আর ইলেকট্রন ভোল্টের জন্য 1.6 10 টু দি মাইনাস 90। সো এই স্লাইড নিয়ে কোনো প্রবলেম থাকা উচিত না, খুবই সহজ সরল একটা স্লাইড। আচ্ছা এখানে তোমাদেরকে একটু ছক করে দেওয়া আছে কে কখন কে আবিষ্কার করছে, মাঝে মধ্যে ভার্সিটিতে এসে পড়ে, সেই জন্য ইলেকট্রন আবিষ্কার করছে থমসন 1899 সালে। রাদারফোর্ডের পরীক্ষা তো সবাই জানো, রাদারফোর্ড একটা আলফা কণা নিক্ষেপ করছিল, সেই রাদারফোর্ডের আলফা কণা নিক্ষেপ পরীক্ষা দিয়ে প্রোটন আবিষ্কার হয়েছে সেটা 1819 সালে। লিখে দিয়ে আলফা কণা নিক্ষেপ পরীক্ষা, তোমাদের বইয়ের মধ্যে আছে তোমরা জানো। আচ্ছা এটা একটু যদি লিখে দেই, আলফা কণা নিক্ষেপ। আচ্ছা লাস্ট হচ্ছে নিউট্রন আবিষ্কার করছে চ্যাডউইক 1932 সালে। ছকটা একবার একটু দেখে রাখতে পারো, মাঝে মধ্যে ভার্সিটিতে এসে পড়ে। আইসোটোপ, আইসোবার, আইসোমার এবং আইসোটোন একটু মনে রাখা সহজ উপায় একটা বলে রাখবো। আইসোটোপের লাস্টে কি আছে? প। প দিয়ে আমরা বুঝবো প্রোটন, প ফর প্রোটন। তাহলে প যদি প্রোটনের জন্য হয় তার মানে আইসোটোপ হবে সেই সকল পরমাণু যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তাহলে আইসোটোপের লাস্টে প আছে, প ফর প্রোটন, তার মানে আইসোটোপের প্রোটন একই থাকবে, ভর ভিন্ন থাকবে। আচ্ছা তাই যদি হয় একটা ছোট করে एग्जांपल বলছি, তাহলে এটা হচ্ছে এক্স, এক্স হলো প্রোটন সংখ্যা একই, তার মানে এটা বললাম জেড, এটা ভর মনে করো এ, আর এর সাথে থাকবে আরেকটা এক্স যার জেড একই কিন্তু ভর এ না হয়ে বি হয়ে যাবে। এই হচ্ছে আইসোটোপ। আইসোবারের লাস্টে কি আছে? র। র দিয়ে আমরা বুঝবো ভর। তাহলে আইসোবারের ক্ষেত্রে ভর একই থাকবে কিন্তু প্রোটন ডিফারেন্ট থাকবে। তাহলে আইসোবারের উদাহরণ যদি আমি বলতে চাই তাহলে এখানে হবে এক্স, এটা মনে করো তাহলে এ জেড, তাহলে এখানে হবে ওয়াই, এটা হবে এ, এখানে দিয়ে দিব ওয়াই। তাহলে এটা ওয়াই না দিয়ে এটা অন্য কিছু দিই, সমস্যা নেই। জেড ছিল এখানে, এটা দিলাম হচ্ছে মনে করো এম। সো প্রোটন সংখ্যা পাল্টাই গেছে কিন্তু ভর সংখ্যা একই আছে, এটা হচ্ছে আইসোবার। আইসোটোন কি? আইসোটোন লাস্ট হচ্ছে ন, ন ফর নিউট্রন। তাহলে আমরা এখানে লিখে দিব আইসোটোনের ক্ষেত্রে তাহলে নিউট্রন সংখ্যা সমান থাকবে এবং ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা সমান থাকবে এবং অন্য অন্য জিনিসপাতি ডিফারেন্ট থাকবে, প্রোটন এবং ভর ডিফারেন্ট থাকবে। মানে নিউট্রন সংখ্যাটা এবার সমান থাকবে, তার মানে এই জায়গাটাতে এক্স এর মধ্যে যা নিউট্রন আছে ওয়াই এর মধ্যেও তাই নিউট্রন থাকতে হবে, তুমি যেটা বুঝে নিও। আইসোমার হচ্ছে এদের কারো হাত ধারে না, তার মানে এই তিনটার সাথে আইসোমারের কোনো সম্পর্ক নাই। আইসোমারের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যাও সমান, ভর সংখ্যাও সমান, ডিফারেন্ট হচ্ছে স্ট্রাকচারে। তার মানে আইসোমারের ক্ষেত্রে ডিফারেন্ট হচ্ছে গঠন, তার মানে আইসোমারে গঠন ভিন্ন, পারমাণবিক সংখ্যাও সমান, ভর সংখ্যাও সমান, নিউট্রন সংখ্যাও সমান, জাস্ট গঠনটা ভিন্ন। তাহলে আমি যদি তিনটা একবার শুরু করে রিক্যাপ করে দিই, আইসোটোপে প আছে, প ফর প্রোটন, তার মানে আইসোটোপে প্রোটন সংখ্যা সমান। আইসোবারে র আছে, র ফর ভর, তার মানে আইসোবারে ভর সংখ্যা সমান। আইসোটোনে ন আছে, ন ফর নিউট্রন, তার মানে নিউট্রন সংখ্যা সমান। আর আইসোমারে সব সমান কিন্তু গঠন ভিন্ন। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছো। ভাই একটু সি লিখে দাও তো, মনে রাখতে পারবা কি? ওকে ভেরি গুড, সবাই যেহেতু ক্লিয়ার চলো সামনের দিকে আগাই। তাহলে এখানে আমরা কিছু উদাহরণ পড়বো এবার। তাহলে আমরা যদি এখানে কিছু উদাহরণ পড়ার চেষ্টা করি, তাহলে এই উদাহরণের মধ্যে আমাদের কাছে আছে হচ্ছে ডিউটেরিয়ামে কয়টা নিউট্রন থাকে। তাহলে ডিউটেরিয়ামে কয়টা নিউট্রন থাকে দেখি। ডিউটেরিয়াম হচ্ছে 21H, তাহলে এখানে ভর সংখ্যা হচ্ছে 2, তাহলে এইটা হচ্ছে ভর সংখ্যা আর এটা হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে এটা জেড, এইটা হচ্ছে এ। তাহলে আমরা অলরেডি বলে দিতে পারি জেড প্লাস নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা, তাহলে 2 প্লাস এন, যদি সরি উল্টা লিখছি, 1 প্লাস এন যদি 2 হয় অবশ্যই অবশ্যই এন ইজ ইকুয়াল টু 1।
তাহলে নিউট্রন সংখ্যা যে 1, এটার জন্য কোনো রকেট সায়েন্স লাগে না, দেখেই বলে দেওয়া যায় যে প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 2, তাহলে নিউট্রন সংখ্যাটা হবে মাঝখানের বিয়োগফল, দ্যাট ইজ 1। সবচেয়ে কম ভরের কণা কোনটি? প্রোটনের ভর 1.67 10⁻27 কেজি, নিউট্রনের ভর 1.675 10⁻27 কেজি। আয়নের ভরও এই দুটো মিলে শিলেই হবে। ইলেকট্রনের ভর সবচেয়ে কম 9.1 10⁻31। সো এইটা হচ্ছে ক্লিয়ার কাট অ্যান্সার। সো খুবই সহজ থিওরিটিক্যাল প্রশ্ন, সিইউতে কিন্তু এগুলাই আসে, দেখা যাচ্ছে দেখো, একটা 20-21, একটা 21-22। সামনে আগাই। নিচের কোনটি ভরের একক নয়? এএমইউ অবশ্যই ভরের একক, এটা হচ্ছে 1.66 10⁻27 কেজি। নিউটন পার মিটার পার স্কোয়ার, নিউটন মানে কি? নিউটন নিজস্ব মানে হচ্ছে মানে নিউটনের যে নিজস্ব মানে, সে নিউটনের নিজস্ব মানে হচ্ছে F = ma, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে নিউটন। তার সাথে আমরা গুণ দিচ্ছি পার মিটার এবং তার সাথে গুণ দিচ্ছি সেকেন্ড স্কোয়ার, তাহলে কাটাকাটি করে হয়ে যাবে শুধু একটা কেজি, তাহলে কেজিতে অবশ্যই ভরের একক। mv/c², এটা হচ্ছে এনার্জি ডিভাইডেড বাই c², মিলেমিশে হয়ে যাবে m, তাহলে এটা অবশ্যই ভরের একক। জাস্ট mevটাই ভরের একক না, এইটা আমাদের কাছে এনার্জির একক। তাহলে এমইভি হচ্ছে শক্তির একক, এমইভি কে ভরের একক বলা যাবে না। তারপর যদি আমরা যাই, নিচের কোন মৌলিক পদার্থের নিউক্লিয়াসের সাধারণ সংকেত কোনটি? তাহলে যে কোনো একটা মৌলিক পদার্থের নিউক্লিয়াস সাধারণ সংকেত হচ্ছে x, নিচে প্রোটন সংখ্যা, উপরে ভর সংখ্যা। এটা কোথায় আছে? এইটা আছে বি নাম্বারে, বি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। সো খুবই সহজ থিওরিটিক্যাল প্রশ্ন, আশা করি আমরা পারবো। এই জিনিসটা কি? আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোমার। তাহলে আইসোটোপ হইতে হইলে প্রোটন হইতে হইতো সেম, আইসোবার হতে হলে ম্যাস বা ভর হতে হতো সেম, আইসোটোন হতে হলে নিউট্রনটাকে হতে হবে সেম, আর আইসোমার হতে হলে নিউট্রন এবং প্রোটন দুটোই সেম হওয়া লাগবে। তাহলে এখানে দেখি কোনটা। তাহলে এই জায়গায় যদি আমরা বলি প্রোটন সংখ্যা তো সেম না, প্রোটন দুটো ডিফারেন্ট, একটা 18 একটা 19, কিন্তু ভর দুটো সেম। তাহলে ভর যদি দুটোই সেম হয় সেক্ষেত্রে এইটা হয়ে যাবে আমাদের কাছে ভরের অ্যান্সার কোনটা? এইটা। তাহলে ম্যাস সেম আছে এখানে, এইটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে আশা করি ব্যাপারটা খুবই ক্লিয়ার, সবাই বুঝে গেছে যে আগে থেকে সবাই অ্যান্সার টেন্সার দিয়ে বসেও আসছো, ভেরি গুড। চলো আমরা আগে, তাহলে পরমাণুর আকার এবং শক্তি পরের টপিকে আসলাম। যদি পরের টপিকে আসি, ঋণাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের, ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন সমূহ স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দিয়ে আবর্তন করে। তো এটা সিম্পলি যদি বোঝার চেষ্টা করি, তাহলে এই যে ইলেকট্রনটা ঘুরতেছে, ইলেকট্রন ঘুরতে হইলে ইলেকট্রনের মধ্যে অবশ্যই একটা কেন্দ্রমুখী বলের সাপ্লাই লাগবে, কেন্দ্রমুখী বলের সাপ্লাই ছাড়া ইলেকট্রন ঘুরতে পারে না। তাহলে ইলেকট্রনের একটা সাপ্লাই লাগবে এই বরাবর কেন্দ্রমুখী বলের। তাই যদি লাগে তো ইলেকট্রনিক কেন্দ্রমুখী বলের সাপ্লাই দিয়ে ঘুরতেছে, এই জায়গায় এই কেন্দ্রমুখী বলের সাপ্লাইটা দিচ্ছে কে? কোন বল? অবশ্যই ইলেকট্রন প্রোটনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে এবং সেই বলটাই এই কেন্দ্রমুখী বলে সাপ্লাই দিচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি কেন্দ্রমুখী বল ইজ ইকুয়াল টু স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, তার মানে কুলম্ব ফোর্স CQ1Q2/r²। তাই যদি হয় তাহলে কেন্দ্রমুখী বলের ইকুয়েশন কি? কেন্দ্রমুখী বলের ইকুয়েশন হচ্ছে mv²/r। আর কুলম্ব বল এই ক্ষেত্রে প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জ সমান, সো CQ²/r²। সো এই জিনিসটাই জাস্ট তোমাদের কাছে এখানে ভাবে দেওয়া আছে, সো এটা লিখে দিছি জাস্ট। আচ্ছা, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য আমরা অলরেডি কেমিস্ট্রি থেকে পড়ছি, আগে চ্যাপ্টার সিলেবাসে না থাকলে এই চ্যাপ্টার কিন্তু লেগে যাচ্ছে। সো ল্যামডা ইজ ইকুয়াল টু h/p, যেহেতু কেমিস্ট্রি থেকে জানো এটা নিয়ে নতুন কিছু বলার নেই। বোর মডেল থেকে আমরা আরেকটা জিনিস জানি, বোর মডেল আমাদেরকে আরেকটা জিনিস বলে, কি বলে? বোর মডেল বলে কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু nh/2π। তাহলে কৌণিক ভরবেগ আমরা ফিজিক্সের মধ্যে অবশ্যই পড়াশোনা করছি, কৌণিক ভরবেগ হচ্ছে mv/r sin থিটা। এই ঘোরাঘুরির ক্ষেত্রে sin থিটাটা sin 90 হয়ে 1 হয়ে যায়, এই জন্য লাগতেছে না। সো কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু mv/r, এবং বোর আমাদেরকে বলছে এই mvr ইজ ইকুয়াল টু, এই mvr ইজ ইকুয়াল টু হচ্ছে nh/2π। একটু পরিচয় দিয়ে জানাই দিই, পরিচয় জানাই দিতে গেলে এখানে এমটা হচ্ছে ভর, ভি হচ্ছে বেগ, আর হচ্ছে ব্যাসার্ধ, আর এই এনটা হচ্ছে নাম্বার অফ কক্ষপথ, তার মানে কত নাম্বার কক্ষপথে আসো সেই নাম্বারটা হচ্ছে এই এনটা। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক জানোই,
আর ভি এম আর তো বললাম। সো এইটা হচ্ছে আমাদের কাছে বোর মডেল থেকে ফর্মুলা, যে কৌণিক ভরবেগটা হবে NH/2π এর সমান। এখান থেকে ম্যাথ আসে কি? ম্যাথ আসে মেইনলি ব্যাসার্ধ নির্ণয়, শক্তি নির্ণয়। ব্যাসার্ধ শক্তিটি নির্ণয় করতে হয়, তাহলে আমি একটু ছোট করে ফর্মুলা লিখে দিই, বিশাল ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই। আমি ছোট করে ফর্মুলা লিখে দেই, তাহলে ব্যাসার্ধের জন্য তোমাকে জাস্ট প্রথম কক্ষপথ ব্যাসার্ধ মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে যে প্রথম কক্ষপথ ব্যাসার্ধ R0 is equal to 0.53 অ্যামস্ট্রং। এটা যদি মুখস্থ করতে পারো, তাহলে এর পরের যে কোনো কক্ষপথের সূত্র হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ইনটু n²/z। তার মানে তুমি মুখস্থ করে যে কোনোটা বের করে ফেলতে পারো যে Rn is equal to 0.53 ইনটু n²/z অ্যামস্ট্রং। সো এই জিনিস কিন্তু খুব সহজে তুমি পেরে যেতে পারো যদি জাস্ট 0.53টা তোমার মুখস্থ থাকে। বিদঘুটে সূত্র আছে বইয়ে, ওইটা মুখস্থ আমরা করব না, আমরা সিম্পলি এটা দিয়ে প্রতিবার বের করে ফেলবো। শক্তির জন্য তাহলে এটাই লাগবে। শক্তির জন্য তোমার প্রথম কক্ষপথ শক্তি মুখস্থ করা লাগবে। প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে প্রথম কক্ষপথের শক্তিটা মুখস্থ করতে হবে -13.6 ইলেকট্রন ভোল্ট, এবং এটা দিয়ে আমরা বাকি সবগুলো পেরে যাব। তাহলে এটা দিয়ে আমরা বাকিগুলোতে বলবো হচ্ছে n-তম কক্ষপথের শক্তি ইজ ইকুয়াল টু E0 ইন্টু z²/n²। তাহলে তুমি আসলে যে কোনো জায়গায় বলতে পারবে En ইজ ইকুয়াল টু -13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু z²/n², রেওয়ারটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। সো এই জিনিস যে কোনো কক্ষপথের শক্তি বের করার ক্ষেত্রে ইউজ করতে পারবে। এবার আসি, ব্যাসার্ধ বেড়েছে, শক্তি বেড়েছে, আরেকটা কি বের করতে বলে? বেগ বের করতে বলে বিভিন্ন সময়। তাহলে বেগ বের করতে বললে আমরা কি করব? আমরা আগের পেজে ফর্মুলাটা দিব। আমরা বলবো, আমরা তো অলরেডি জানি mvr ইজ ইকুয়াল টু nh/2π। আমরা যেটা অলরেডি জানি সেটা আমরা ইজিলি বলে দিতে পারি, যদি n-তম কক্ষপথের বেগ লাগে সেক্ষেত্রে vn ইজ ইকুয়াল টু nh/2πmRn। সো এই ফর্মুলা থেকে তুমি এটা বের করে ফেলতে পারো, এবং তারপর তোমার কাজটা হবে Rn-টা বের করা। এইভাবে এখান থেকে Rn বের করবা, বের করে এখানে বসাই দিবা, তাহলে vn-টাও বের হয়ে যাবে। তাহলে শক্তির জন্য এই ফর্মুলা, ব্যাসার্ধের জন্য এই ফর্মুলা, বেগের জন্য এই ফর্মুলা, তিনটাই খুব সহজে বের করে ফেলা পসিবল। লাস্টে উপরে কি আছে? উপরে আছে হচ্ছে ইলেকট্রন যদি এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করতে চায়, এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে জাম্প করতে চায়, সেই ক্ষেত্রে জাম্প করার জন্য যে প্রয়োজনীয় শক্তি সেটা হচ্ছে ডেল ই। সেটা আমরা পাই E2 - E1 থেকে, এবং এটা আসে আমাদের h নিউ বা hc/λ সমান। সো এই নিউ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা বেসিক্যালি ফ্রিকোয়েন্সি, তুমি এখানে hf লিখলেও কিচ্ছু যায় আসে না। এই হচ্ছে আমাদের এই পুরো স্লাইডের গাদা গাদা ফর্মুলা একসাথে দেওয়া। সো বেগের জন্য আরেকটা এরকম এরকম ইয়ে আছে, আমি জানি বেগের জন্য এরকম একটা মুখস্থ করা জিনিস আছে, বাট আমি চাই তোমরা যত কম মুখস্থ করে থাকতে পারো। সো তুমি যদি অনেক অনেক মুখস্থ করো, তোমার ব্রেন আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাবে। সো যেহেতু ব্যাসার্ধ এবং শক্তির ফর্মুলাগুলো একদমই বিদঘুটে, এই জন্য এই দুটো আমি মুখস্থ করতে বলতেছি, যে এইটা মুখস্থ করবা, এটা মুখস্থ করবা। কিন্তু বেগের ফর্মুলাটা সহজ, তাই এই জন্য বেগে কিছু মুখস্থ করতে বলতেছি না, জাস্ট ব্যাসার্ধ বের করে বসাই দিলেই বেগ বের হয়ে যাবে। তো তোমরা যদি চাও বেগের জন্য আরেকটা মুখস্থ করতে পারো, বাট আমি রেকমেন্ড করবো না। আমি নিজে যখন ছাত্র ছিলাম তখন করি নাই, তোমাদেরকে রেকমেন্ড করবো না। এই আচ্ছা, তাহলে এই পুরো সাইডটা ক্লিয়ার? আমাকে একটু জানা যাও তো সি লিখে। ওকে, ভেরি গুড। সবাই যেহেতু মোটামুটি ক্লিয়ার লিখতেছো, চলো আমরা সামনের দিকে আগে। এখন আমাদের কাছে ম্যাথ আসছে 6.63। আচ্ছা, এটা এখানে সাদা না দেই। 6.63 × 10⁻⁹ জুল শক্তি বিশিষ্ট ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত? এবং তরঙ্গ দৈর্ঘ্যটা চাইছে আমার কাছে ন্যানোমিটারে। তাহলে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হলে ফর্মুলা হচ্ছে E is equal to hc/λ। আমরা খুব সিম্পলি লিখতে পারি, এই শক্তিটা হচ্ছে 6.63 × 10⁻⁹ h হচ্ছে আমাদের কাছে 6.63 × 10⁻34 × 3 × 10⁸ ডিভাইডেড বাই এখানে ল্যামডা। কাটাকাটি যায় কারা কারা, 6.60 6.60 কাটা। তাহলে এখানে আমি ল্যামডা বের করতে চাই, তাহলে আমি সিম্পলি লিখবো ল্যামডা ইজ ইকুয়াল টু 3 × 10⁸ × 10⁻34 ডিভাইডেড বাই 10⁻⁹। ল্যামডা আমরা পাচ্ছি
3 into 10 to the power 8 minus 34 plus 19 হিসাব নিকাশ করা শুরু করলে এটা আমাদের আসবে 3 into 10 to the power minus 7 মিটার। তোমাকে মিটারে বাই করতে বলছে? অবশ্যই না, তোমাকে বাই করতে বলছে ন্যানোমিটারে। তাহলে ন্যানোমিটারে বাই করতে বললে আমরা এটাকে নিয়ে যাব 10 to the power minus 9 এ। তাহলে 10 to the power minus 9 এ কিভাবে নেয়? এখানে দুটো শূন্য অ্যাড করবা, এখান থেকে দুইটা শূন্য সরাই দিবা, তাহলেই হয়ে যাবে 9 এ। তাহলে আমরা বলে দিতে পারবো 300 ন্যানোমিটার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিভাবে গেলাম এই অ্যান্সার পর্যন্ত? আমরা সিম্পলি বললাম E is equal to hc by lambda। E এর মানটা দিলাম, h এর মানটা দিলাম, 6.6 কাটা চলে গেল, বাকি জায়গাটাতে জাস্ট 10 টু দি পাওয়ার নিয়ে কাজ করছি, চলে আসছে 10 টু দি পাওয়ার -7। -7 দিয়ে আমার কাজ নাই, আমার লাগবে -9। তাহলে -9 নেওয়ার জন্য এখানে একটা 100 দিয়ে মাল্টিপ্লাই করা লাগছে, তাহলে 300 ন্যানোমিটার। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, অলরেডি মার্জিয়া শাফি দুজন অ্যান্সার দিয়ে বসে আছো, ভেরি গুড। বাকিরা আশা করি ক্লিয়ার। চলো আমরা তাহলে সামনের দিকে আগাই। এবার আমাদের আসছে তেজস্ক্রিয় ভাঙন এবং তেজস্ক্রিয় ভাঙনের বিভিন্ন রাশি। তেজস্ক্রিয় ভাঙন মোটামুটি 3 রকমের পড়াশোনা আমরা করি, আরো আছে, আমরা 3 রকম পড়াশোনা করি। একটা হচ্ছে আলফা রশ্মি হইতে পারে ভেঙে, একটা হইতে পারে বিটা রশ্মি, আর একটা হইতে পারে গামা কণা। তাহলে এই যে আলফা রশ্মিটা কি? আলফা রশ্মিটা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তার মানে এর মধ্যে জাস্ট একটা হিলিয়ামের নিউক্লিয়াস আছে, আর কিছু নেই। তাহলে আমরা বলতেছি এটা একটা হিলিয়ামের নিউক্লিয়াস। তাহলে হিলিয়ামের নিউক্লিয়াস হইলে হিলিয়ামের নিউক্লিয়াসে আছে কি? হিলিয়ামের নিউক্লিয়াসে 2টা প্রোটন, হিলিয়ামের নিউক্লিয়াসে 4টা ভর, 2টা ইলেকট্রন থাকার কথা ছিল, সেই ইলেকট্রন দুটাকে আমরা বের করে দিয়েছি। তাহলে শুধু একটা হিলিয়াম নিউক্লিয়াস হচ্ছে আলফা কণা। তাহলে কোনো বস্তু থেকে যদি আলফা কণা বের হয়ে যায়, সেক্ষেত্রে এই বস্তু থেকে 2টা প্রোটন বের হয়ে যাবে, 4টা ভর বের হয়ে যাবে। দেখো, দ্বিধনাত্মক একটা বস্তু, তাহলে ধনাত্মক একটা কণা বের হয়ে যাচ্ছে, ধনাত্মক একটা কণা বের হয়ে গেলে অবশ্যই এই বিক্রিয়াটার, এই রশ্মিটার চার্জ হবে পজিটিভ, কারণ ধনাত্মক কণা বের হচ্ছে। যেহেতু এটা চার্জ আছে, সেহেতু এটা তড়িৎ এবং চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হবে, চার্জ না থাকলে হইতো না। আচ্ছা, বিটার ক্ষেত্রে কি হয়? বিটার ক্ষেত্রে সিম্পলি একটা ইলেকট্রন বের হয়ে যায়। এটা ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, ইলেকট্রন বের হয়ে গেলে এটা চার্জ অবশ্যই নেগেটিভ হবে, কারণ এবার ইলেকট্রন বের হইতেছে। যেহেতু চার্জ আছে, এটা তড়িৎ এবং চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হবে। বিটা কণাতে ইলেকট্রনটা বের হয় কিভাবে সেটা যদি একটু শিখাই দিই, তাহলে বিটা কণাতে বেসিক্যালি একটা নিউট্রন ভেঙে যায়। আমি এটা লিখতেছি এখানে, হ্যাঁ। বিটা কণাতে একটা নিউট্রন ভেঙে যায়। তাহলে একটা নিউট্রন ভেঙে কি হয়? নিউট্রন ভেঙে একটা প্রোটন হয়, আর সাথে একটা ইলেকট্রন হয়। ইলেকট্রনটা কি করে? ইলেকট্রনটা বের হয়ে যায়, আর প্রোটনটা থেকে যায়। তাহলে চিন্তা করে দেখো, একটা নিউট্রন ভেঙে গেল এবং একটা প্রোটন থেকে গেল। তাহলে নিউক্লিয়াসের ভিতরে কিন্তু কোনো, নিউক্লিয়াসের ভিতরে চেঞ্জটা কিন্তু এইটাই, নিউক্লিয়াসের ভিতরে একটা নিউট্রন কমে গেছে, একটা প্রোটন বেড়ে গেছে, আর ইলেকট্রনটা বের হয়ে গেছে। তাহলে নিউক্লিয়াসের ভিতর থেকে একটা প্রোটন বেড়ে গেল, একটা নিউট্রন কমে গেল, এইটুকু নিউক্লিয়াসের ভিতরে চেঞ্জ, আর ইলেকট্রনটা বের হয়ে গেল। এটাই এখানে লেখা আছে, একটা নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয় আর ইলেকট্রনটা বের হয়ে যায়। এই যে বিটা ক্ষয় হয়, সেই বিটা ক্ষয়ের জন্য দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে সৃষ্টি হয়, সেটাকে আমরা এখানে লিখে দিলাম। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী কোন ক্ষয়? বিটা ক্ষয়। আলফা কণা, এই গামা কণাতে কি হচ্ছে? গামা কণাটা তাড়িৎ চুম্বক ধর্ম, তার মানে এটা কোনো চার্জ নাই, এখানে কোনো প্লাস মাইনাস কেউ বেরোচ্ছে না। তাহলে চার্জ যদি না থাকে, তাহলে তড়িৎ চুম্বক দ্বারা বিক্ষেপিত হবে না, এবং এর ভেদন ক্ষমতা এবং গতিশক্তি দুইটাই সর্বোচ্চ। আরেকটা যদি বলে রাখি, এই গামা কণার ক্ষেত্রে কিন্তু কোন প্রকারের ইলেকট্রন প্রোটন নিউট্রনের চেঞ্জ আসতেছে না। তার মানে গামা কণা বের হয়ে গেলেও পদার্থের নিউক্লিয়াসে কোনো পরিবর্তন হবে না। এই পার্থক্যটা একটু দেখে রাখবা, পার্থক্যটা বেশি ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে এখান থেকে 2-একটা এমসিকিউ আসে, যেমন এটার মতো এমসিকিউ, ওটার মতো এমসিকিউ আসতে পারে। আমরা যদি এবার সম্পর্কগুলো একটু লিখে রাখি, এখানে ব্যবহার দেওয়া আছে, ব্যবহার জায়গায় আমি একটু বিক্রিয়াগুলো লিখে রাখি, হ্যাঁ। যদি আলফা কণা বের হয়ে যায় একটা বস্তু থেকে, মনে করো একটা বস্তু এক্স, ওর প্রোটন হচ্ছে জেড আর ভর হচ্ছে এ, এখান থেকে একটা আলফা কণা বের হয়ে যাচ্ছে। তাহলে আলফা কণা বের হয়ে যাওয়া মানে কি? একটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস বের হয়ে যাওয়া। তাহলে হিলিয়াম নিউক্লিয়াস বের হয়ে যেতে হইলে হিলিয়াম নিউক্লিয়াসে ছিল কি, সেই জিনিসগুলো এখান থেকে বের হয়ে যেতে হবে। তাহলে হিলিয়াম নিউক্লিয়াস হচ্ছে এইটা, এইচই, এখানে 2, এখানে 4। আমি শুধু নিউক্লিয়াস লিখতেছি, যেন 400 দিলাম না। তাহলে যদি এইটা বের হয়ে যেতে হয়, তাহলে এক্সট্রা এখন কি অবস্থা হবে?
ওর জেড কমে যাবে 2টা, প্রোটন যাবে 2টা কমে, এবং ভর যাবে 4টা কমে। এই হচ্ছে আমার এক্স এর অবস্থা। তাহলে এক্সটার এক্স থাকবে না, যেহেতু প্রোটন কমে গেছে, প্রোটন যেহেতু কমে গেল এটা হয়ে যাবে। তাহলে এখন মনে করো, আচ্ছা এক্স লিখি, নাহলে তুমি বুঝতে পারবে না। এটাকে দিলাম এক্স প্রাইম। তাইলে আমার যে বস্তুটা, সেই বস্তু থেকে আলফা বের হয়ে গেলে 2টা প্রোটন কমে যায়, 4টা ভর কমে যায়। এবার মনে করো আমার বস্তু থেকে বের হবে বিটা। তাহলে আমার বস্তু থেকে এবার বিটা বের হবে। বিটা বের হলে কি হয় বলছিলাম, বিটাতে বলছিলাম একটা নিউট্রন ভাঙে, নিউট্রন ভেঙে একটা প্রোটন হয়, একটা ইলেকট্রন হয়, ইলেকট্রনটা চলে যায়, প্রোটনটা থেকে যায়। তাহলে নিউট্রন কমে গেল, প্রোটন বেড়ে গেল। তাহলে প্রোটন সংখ্যা কি চেঞ্জ হবে? প্রোটন সংখ্যা চেঞ্জ হবে, প্রোটন সংখ্যা আগে যা ছিল তার থেকে এখন একটা বেড়ে যাবে। ভরের কোনো চেঞ্জ হবে না, ভর হচ্ছে নিউট্রন আর প্রোটনের যোগফল। তাহলে নিউট্রন কমছে, প্রোটন বাড়ছে, ভর আগের মতোই। তাহলে ভর যা ছিল এক্স্যাক্টলি তাই থাকবে, প্রোটনটা একটা বেড়ে যাবে। আর এখানে সাথে বিটা বেড়ে গেল, তাহলে একটা ইলেকট্রন বেরো যাচ্ছে। লাস্টে যদি গামার কথা বলি, তাহলে মনে করো এই এক্স জেড এ থেকে একটা গামা বিকিরণ হবে। তাহলে গামাতে তো কোনো প্রোটন নিউট্রনের চেঞ্জ আসে না, তার মানে এক্স আগে যা ছিল এখনো তাই থেকে যাবে। এটাই হচ্ছে আমাদের আলফা বিটা এবং গামার রিয়াকশন। তাহলে এগুলা যদি করতে চাও, তাহলে তোমার একটা জিনিস জাস্ট মাথায় রাখা লাগে, সেটা হচ্ছে রিয়াকশনের এই পাশে যা ভর আছে এই পাশেও তাই ভর থাকবে, এই পাশে যা প্রোটন আছে এই পাশেও তাই প্রোটন থাকবে, এখানেও এই পাশে যা ভর আছে এই পাশে তাই ভর থাকবে, এই পাশে যা প্রোটন আছে এই পাশে তাই প্রোটন থাকতে হবে। এইটুকুই হচ্ছে আমাদের হিসাব নিকাশের সমস্যা। আমরা যদি এবার একটু এখানে দেখি, তাহলে নিউক্লিয়াসের তেজস্ক্রিয় ভাঙন হয়, তেজস্ক্রিয়তার ক্রম হচ্ছে গামা সবচেয়ে বেশি, তারপর বিটা, তারপর আলফা। এটা একটু মনে রাখা লাগবে, এটা বেশ ইম্পর্টেন্ট যে গামার তেজস্ক্রিয়তা সবচেয়ে বেশি। হলোগ্রাফিক লেজারে ব্যবহার করা হয় এবং ক্যান্সার কোষ ধ্বংসে গামা ব্যবহার করা হয়। এগুলা কিন্তু এমসিকিউ তে আসে, সেগুলা এমসিকিউর জন্য পড়ে রাখতে হবে যে ব্যবহারটা কি, ক্যান্সার কোষ ধ্বংসে কোন ব্যবহার করা হয়, এগুলা কিন্তু আসবে এমসিকিউ তে। চলো তাহলে আমরা লাস্ট স্লাইড দেখি। এটার উভয় পাশে পরমাণু ভর সংখ্যা সমান হতে হবে। এই যে তেজস্ক্রিয় ভাঙন তুমি ক্যালকুলেট করবা কিভাবে, এতক্ষণ যা বলছি সেটা একটু গুছাই এখানে দেওয়া আছে। উভয় পাশে পরমাণুতে ভর সংখ্যা সমান হওয়া লাগবে, প্রোটন সংখ্যা সমান হওয়া লাগবে। আলফা বিকিরণ হলে ভর সংখ্যা কমবে 4, প্রোটন সংখ্যা কমবে 2। বিটা নির্গমন হলে ভর সংখ্যা অপরিবর্তিত, প্রোটন সংখ্যা বাড়বে 1, এবং গামা বের হইলে কোনো পরিবর্তন নেই। তো আমি এতক্ষণ যা বলছি সেটা একটু গুছাই সেটা দেওয়া আছে, পিডিএফটা হাতে পাইলে এটা একটু দেখে নিও। তাহলে এই তেজস্ক্রিয় ভাঙন এবং বিভিন্ন রাশি নিয়ে কোনো সমস্যা না থাকলে একটু সি লিখে দাও ভাইকে, দেখি সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা, ভেরি গুড, সবাই যেহেতু ক্লিয়ার, চলো আমরা সামনে আগাই। তেজস্ক্রিয় ভাঙন বিভিন্ন রাশি, এখান থেকে একটা প্রশ্ন আসছে, নিচের কোনটি আলফা কণা? সবাই জানি, সিওর এই প্রশ্নটা না পারার কোনো কারণ নাই। আলফা কণা হচ্ছে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তাহলে প্রোটন 2টা, ভর 4টা, এবং দ্বি ধনাত্মক দেখে একটা 2+, সেটা আছে এ নাম্বারে, এ নাম্বারটাই আনসার। ভেদন ক্ষমতার ক্রম অনুসারে আলফা বিটা এবং গামার বিকিরণ গুলাকে সাজাও। তাহলে ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি গামার, তারপরে বিটার, তারপর আলফার। তার মানে এটা গামা, বিটা, তারপর আলফা, এইভাবে আছে কোথায়, এইভাবে আছে আমার কাছে সি নাম্বারটা, তাহলে সি নাম্বারটা आंसर। এটা কিন্তু ডিউ 13-14 প্রশ্ন। একটি নিউক্লিয়াস একটা নিউট্রন গ্রহণ করছে, একটা বিটা কণা নিঃসরণ করছে এবং 2টা আলফা কণা পরিণত হয়েছে। আদি নিউক্লিয়াসে এ আর জেড কত ছিল? তাহলে একটু ঠান্ডা মাথায় আমাদের কাজ করতে হবে এটা নিয়ে। ধরে নেই আদি নিউক্লিয়াসটা হচ্ছে এক্স জেড এ, তাহলে আমাকে জেড এবং এ বাই করতে হবে। প্রথমেও কি করছে, একটা নিউট্রন গ্রহণ করছে, তাহলে একটা নিউট্রন গ্রহণ করলো, তাহলে একটি নিউট্রন গ্রহণ করায় দিলাম। তাহলে গ্রহণ করায় দিলে এখন এটার কি অবস্থা, প্রোটন যা ছিল তাই থাকবে, ভর একটা বেড়ে গেল। তারপরও কি করছে, একটা বিটা নিঃসরণ করছে, তাহলে বিটা নিঃসরণ করলে কি হয়, বিটা নিঃসরণ করলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কিন্তু প্রোটন সংখ্যা একটা বেড়ে যায়, গেল বিটা নিঃসরণ। তারপরে এইটা ভেঙে সিম্পলি 2টা আলফা হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে এখন 2 ইন্টু আলফা কণা। এটা তো নিচে 4 লিখে ফেলছি, নিচে 2 হবে, নিচে হবে 2, উপরে হবে 4। তাহলে আমি যদি জাস্ট নিউক্লিয়াস নিয়ে চিন্তা করি, তাহলে একটু আগে আমরা বলছিলাম যে যে কোনো বিক্রিয়াতে এই পাশে যা ভর এই পাশেও তাই ভর হওয়া লাগবে,
এই পাশে যা প্রোটন এই পাশে তাই প্রোটন হওয়া লাগবে। তাহলে এই পাশের ভর আর ওই পাশের ভর সমান ধরবো, এই পাশের প্রোটন এই পাশের প্রোটন সমান ধরবো। তাহলে আমরা যদি এটা ধরে ফেলি তাহলে আমাদের কাছে এটা কত আসবে, ভর সংখ্যাটা সমান ধরো, তাহলে বাম পক্ষে ভর সংখ্যা হচ্ছে a+1, ডান পক্ষে ভর সংখ্যা হচ্ছে 2 × 4। তাহলে এ কত আসতেছে এখান থেকে, খুব সহজে চলে আসতেছে 7। আমরা এবার পারমাণবিক সংখ্যাটা সমান ধরি, বাম পক্ষে পারমাণবিক সংখ্যা হচ্ছে z+1, ডান পক্ষে পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 × 2। তাহলে পারমাণবিক সংখ্যা কত চলে আসতেছে, খুব সহজে চলে আসতেছে 3। সো তোমাকে জাস্ট এইটুকুই মনে রাখতে হবে যে বিটাতে কি হয়, আলফাতে কি হয়, তারপর তুমি সিম্পল কেমিস্ট্রি করবা যে এই পাশের ভর এই পাশের ভর সমান, এই পাশের প্রোটন ওই পাশের প্রোটন সমান। তাহলে চলে আসবে z = 3, a = 7। কোথায় আছে এটা, এটা আছে সি নাম্বার। আচ্ছা তাহলে চলো এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়, ভাইকে একটু সি লিখে দাও, তাহলে ভাই নেক্সট স্লাইড আগাবে। ওকে, সবাই মোটামুটি ক্লিয়ার লিখতেছো, তাহলে এই ক্লিয়ার জনগোষ্ঠী নিয়ে আমরা সামনের সাইডে চলে যাই। তেজস্ক্রিয়তা এবং ক্ষয় সূত্র, সেটা তোমাদের বোর্ডের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক। দেখবো সবগুলা বোর্ডের গ ঘতে কোথাও না কোথাও এটা আসেই, সেইটা একটু চেষ্টা করব শুরু থেকে পড়া যেতে। শিওর বোর্ড রিভিশনে তোমরা এটা পড়ে ফেলছো, বাট তাও একবার একটু বলে দিই। আমাদের এখানকার যে মেইন ফর্মুলা সেটা হচ্ছে এইটা, যে যে কোনো একটা মোমেন্টে আমার ক্ষয় হওয়ার যে হার সেটা ওই মোমেন্টে অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। মাইনাসটা কেন, কারণ এই এন এর পরিমাণটা কমতেছে। যদি এমন হতো যে পরমাণু সংখ্যাটা বাড়তেছে, এই পরমাণু সংখ্যাটা আরো বাড়তেছে, সেক্ষেত্রে আমি হয়তো প্লাস দিতাম। তাহলে যেহেতু এই পরমাণু সংখ্যা কমতেছে সুতরাং মাইনাস, এবং এই হারটা হচ্ছে ওই মোমেন্টে অক্ষত পরমাণুর সমানুপাতিক। সমানুপাতিক থেকে সমান সমানে আনতে চাইলে আমাদের কি লাগে, সমানুপাতিক সমান সমানে আনতে চাইলে আমাদের লাগে একটা ধ্রুবক। তাহলে আমরা এখানে বলে দিতে পারি -dN/dt ইজ ইকুয়াল টু ল্যামডা এন। এই ল্যামডা জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের কাছে তেজস্ক্রিয়তার ক্ষয় ধ্রুবক। সো এটা হচ্ছে ক্ষয় ধ্রুবক, এইটার একক হচ্ছে, আচ্ছা ধ্রুব লিখে ফেলেছি, ধ্রুবক লিখতে হবে। তাহলে তেজস্ক্রিয়তার ক্ষয় ধ্রুবক, এইটার একক হচ্ছে টাইম ইনভার্স ওয়ান। তার মানে এটা হইতে পারে পার সেকেন্ড, হইতে পারে পার ডে, হইতে পারে পার ইয়ার। এখান থেকে এবার আমরা কি করবো, আমরা পক্ষান্তর করবো এটাকে, এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসি, এটাকে যদি পক্ষান্তর করে ফেলি, এটাকে পক্ষান্তর করে ফেললে আসবে dN/n is equal to minus lambda t, sorry minus lambda dt, minus lambda dt। দুই পাশে আমরা যদি ইন্টিগ্রেশন করে দিই, একটু ইন্টিগ্রেশন করে দিলে চলে আসবে ln n/n0, ln n/n0 is equal to হচ্ছে মাইনাস ল্যামডা টি। আবার একটু পরিচয় দেওয়ার সময় চলে আসছে। n কি, n হচ্ছে বর্তমানে অক্ষত পরমাণু সংখ্যা। আচ্ছা ঠিক মতো লিখি, আচ্ছা n হচ্ছে আমাদের কাছে বর্তমানে অক্ষত পরমাণু সংখ্যা, আর এই n নটটা হচ্ছে আদি, মানে যখন তুমি একদম শুরু করছিলা তখন অক্ষত পরমাণুর সংখ্যা। এইবার আমরা যদি শেষ করি তাহলে এই ফর্মুলাটাকে এভাবেই রেখে দেওয়া যায় চাইলে, মানে একটা ফর্মুলা হতে পারে এখান থেকে এরকম, একটা ফর্মুলা হতে পারে এখান থেকে এরকম যে t is equal to 1, ল্যামডা is equal to, ল্যামডা দিয়ে করি, t দিয়েও করে অনেকে, সমস্যা নেই কোনো, t দিয়েও করা যায় জিনিসটা। আমরা ল্যামডা দিয়ে লিখি, ল্যামডা is equal to হতে পারে 1/t ln n/n0, উল্টা লিখলাম, একটু দাঁড়াও সেটাকে এভাবে রেখে দিই, এত এক পাশে টি নেওয়ার কি দরকার, সেটাকে এভাবে রেখে দিই। যদি আমরা মাইনাসটাকে সরাইতে চাই তাহলে এভাবে লিখতে পারবো ln n0/n is equal to lambda t। এইটা একটা ফর্মুলা হইতে পারে। আর একটা ফর্মুলা এখান থেকে এরকম হইতে পারে, তুমি যদি এক্সপোনেনশিয়ালে নিয়ে যাও, এক্সপোনেনশিয়ালে নিয়ে গেলে এটা হবে হচ্ছে e টু দি পাওয়ার থেকে, সো n is equal to n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো এরকম দুটো ইকুয়েশন তুমি এখান থেকে লিখতে পারো। সো এইটা হচ্ছে কখন লাগবে তোমার, যখন তোমার কাছে ল্যামডা অথবা টি চাওয়া হয়েছে। আর এটা তোমার কখন লাগবে, যখন তোমার কাছে চাওয়া হয়েছে এন। তাহলে তোমাকে যদি এন চায় তুমি এই ফর্মুলাটা দিবা, তোমার কাছে যদি ল্যামডা অথবা টি চায় তুমি এই ফর্মুলাটা দিবা। এই ফর্মুলাটা কোত্থেকে আসছে সুন্দর করে একটু প্রুফ করে দিলাম, যাতে তোমরা কখন এই স্লাইডটা হাতে পাইলে একবার এখান থেকে পড়ে ফেলতে পারো। আর এখানে আর যা লেখা আছে সেটা যদি ই করে দেই, এই যে ক্ষয় ধ্রুবের কথা লেখা আছে আমি অলরেডি বুঝে ফেলছি। ক্ষয় ধ্রুবের সংজ্ঞা দেওয়া আছে সুন্দর করে, একক বলছে পার সেকেন্ড, এটা পার ডে বা পার ইয়ারও হতে পারে। এবং যে দুটো ফর্মুলা আমি লিখে দিয়েছি সেটা এখানেও লেখা আছে সুন্দর করে। সো এই দুইটাই ব্যবহৃত হয়। এটা কখন ব্যবহৃত হয়, যখন তোমার কাছে
ল্যামডা অথবা টি চাওয়া হয়েছে। আর এটা কখন ব্যবহৃত হয়? যখন তোমার কাছে এন চাওয়া হয়েছে, যে একটা নির্দিষ্ট সময় পরে, ধরো 5 সেকেন্ড পরে অক্ষত পরমাণু কয়টা, তখন তুমি এটা ইউজ করবা। আচ্ছা, আপাতত আই গেস এখানে কোনো সমস্যার কথা না। চলো আমরা সামনে আগাই। তাহলে এখানে আমাদের কিছু টি হাফ এবং টাউ সম্বন্ধে আইডিয়া দেওয়া হয়েছে। তাহলে টাউ হচ্ছে গড় আয়ু, এবং গড় আয়ু ফর্মুলাটা খুবই সহজ। টাউ হচ্ছে গড় আয়ু, যে টাউ, সেই গড় আয়ু টাউ হচ্ছে আমাদের কাছে, গড় আয়ু টাউ ইজ ইকুয়াল টু 1/λ। এইটুকু, এটা হচ্ছে আমাদের কাছে গড় আয়ু। আমি যদি অর্ধায়ুটা একটু প্রুফ করে দেই, তো অর্ধায়ু মানে কি? অর্ধায়ু মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে তোমার কাছে পরমাণু সংখ্যা হয়ে যাবে অর্ধেক। তার মানে মনে করো তুমি শুরু করছো 10টা পরমাণু নিয়ে, তাহলে যেই সময় পরে পরমাণু সংখ্যা হয়ে যাবে 5, সেই সময়টা হচ্ছে একটা অর্ধায়ু। আবার ওই অর্ধায়ুটা পরেই, ওই অর্ধায়ুর সময় পরে 5 থেকে পরমাণু সংখ্যা হয়ে যাবে 2.5, তারপর হয়ে যাবে 1.25, এরকম প্রতিবার অর্ধেক হইতে যে সময়টা লাগতেছে সেটাকে আমরা বলি অর্ধায়ু। তাহলে অর্ধেক যদি অর্ধায়ু লাগে, তাহলে বলা যায় অর্ধায়ুর জন্য বর্তমানে অক্ষত পরমাণু আদি পরমাণুর অর্ধেক। সো এই জিনিসটা জাস্ট বসাই দিলে আমরা অর্ধায়ু পেয়ে যাবো। আমি যদি এই জিনিসটা বসাই দিই যে বর্তমান পরমাণু হচ্ছে আদি পরমাণুর অর্ধেক, সেই ক্ষেত্রে আমরা টি এর ফর্মুলা কি লিখতে পারি? 1/λ। আচ্ছা, এখান থেকে না লিখে লন থেকেই লিখি, লন থেকে লিখলেই সহজে আসবে। আমরা যদি এটা বসাই দিই এখানে, লন n/n0 বা n0/n ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা টি, এটা বসাই। তাহলে যদি আমি এই হিসাবটা বসাই যে লন n ইজ ইকুয়াল টু n0/2, তাহলে এটা চলে আসবে হচ্ছে লন 2, আর এখানে পাবো ল্যামডা, আর এখানে টি এর জায়গায় বলবো টি হাফ। তাহলে এখান থেকে সিম্পলি বলে ফেলা যায় যে ভাই টি হাফটা হচ্ছে লন 2/λ। এটাই হচ্ছে আমাদের টি হাফের বা অর্ধায়ুর ফর্মুলা। সো অর্ধায়ু ফর্মুলাটা আমরা প্রুফ করে ফেললাম। এখানে দেওয়া আছে লন 2, তুমি চাইলে মানটা মুখস্থ করতে পারো 0.693। সেটা অর্ধায়ু ফর্মুলা আর টাউ এর ফর্মুলা। এখন আমাদের এই দুটো গ্রাফ দেখতে হবে যে অর্ধায়ু আর টাউ এর গ্রাফ কেমন। তো আমি যদি অর্ধায়ু বা টাউ যে কোনোটা নিয়ে কথা বলি, দুইটার ক্ষেত্রেই কিন্তু একই জিনিস কাজ করে। আমি যদি বলি এটা টি হাফ, ফর্মুলাটা ছিল লন 2/λ। সো লন 2 একটা ধ্রুবক, খুব আরামসেই বলা যায় টি হাফ তাইলে সমানুপাতিক অফ 1/λ। তাহলে টি হাফ আর ল্যামডা হচ্ছে ব্যস্তানুপাতিক। আবার টাউ এর ক্ষেত্রে তো সরাসরি বলা যায় যে টাউ ইজ ইকুয়াল টু 1/λ। সো অবশ্যই টাউ সমানুপাতিক হচ্ছে 1/λ। তাহলে ল্যামডা টাউ ব্যস্তানুপাতিক, আবার ল্যামডা টি হাফও ব্যস্তানুপাতিক। সো ব্যস্তানুপাতিকের গ্রাফ তো এরকমই হয়, এটা তোমরা জানি। সেই গ্রাফটা এরকম আসছে কারণ হচ্ছে দুজন ব্যস্তানুপাতিক। টাউ আর টি হাফের গ্রাফটা কেমন? তাহলে টাউ আর টি হাফের মধ্যে একটা সম্পর্ক তৈরি করি, তাহলে জিনিসটা যদি এমন হয় যে টি হাফ, আচ্ছা, টি হাফ ইজ ইকুয়াল টু লন 2/λ, সেটাকে তুমি লিখতে পারো লন 2 ইন্টু 1/λ, ইন্টু 1/λ কে তুমি লিখে দিতে পারো লন 2 ইন্টু টাউ। তাহলে আমরা পাচ্ছি টাউ ইন্টু লন 2 ইজ ইকুয়াল টু টি হাফ। তাহলে এইখানে তো অবশ্যই এই লন 2টা একটা ধ্রুবক। লন 2 যদি ধ্রুবক হয়, তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ টি হাফ ইজ প্রপোর্শনাল টু টাউ। তাহলে ইফ টি হাফ ইজ প্রপোর্শনাল টু টাউ, তাহলে অবশ্যই এদের যে গ্রাফটা হবে, সেই গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। এই জন্য এটা মূল বিন্দুগামী একটা সরলরেখা হয়ে গেছে। তাহলে টি হাফ আর টাউ যেহেতু প্রপোর্শনাল, এই জন্য এটা হয়ে গেছে মূল বিন্দুগামী সরলরেখা, এবং টি হাফ আর টাউ দুইটাই ল্যামডার ব্যস্তানুপাতিক, এই জন্য এই গ্রাফটা হয়ে গেছে এরকম নিম্নমুখী বক্ররেখা। সেই গ্রাফটা কেমন, কি বৃত্তান্ত, সেগুলো আমরা ম্যাথ থেকে জানি, ফিজিক্স এটা কখনো চাবে না, ওটা নিয়ে আমি আলোচনা করতেছি না। বাট এই গ্রাফগুলো দেখতে এরকম, এটা মাথায় সেট করে ফেলো, কারণ এই গ্রাফগুলো প্রচুর পরিমাণের সময় পরীক্ষায় আসে। তো পরীক্ষা আসলে তোমাকে অনেকগুলো অপশন থেকে বাঁচতে হবে যে এইটা হচ্ছে টাও আর ল্যামডার গ্রাফ, এইটা হচ্ছে টাও আর টি হাফের গ্রাফ, এইটা হচ্ছে টি হাফ আর ল্যামডার গ্রাফ। সো এই গ্রাফগুলো মাথায় সেট করে ফেলা দরকার। একটু আমাকে জানাই দাও যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, তাহলে জাস্ট এই লাস্টটা দেখলেই আমাদের এই থিওরিটা হয়ে যাবে। এই গ্রাফ থেকে আমরা আরো ক্লিয়ারলি বুঝি যে গ্রাফটা এইরকম, এইটা হচ্ছে একটা টি হাফ, মানে একবার অর্ধেক সময় পার হইছে, এইটা হচ্ছে আরেকটা টি হাফ, আরো একবার অর্ধেক সময় পার হইছে। তাহলে প্রতিবার অর্ধেক সময় জিনিসটা হাফ হচ্ছে, তাই না? তাহলে প্রথমবার যখন তুমি অর্ধায়ু পার হইছো, তখন তোমার পরমাণু সংখ্যা হয়ে গেছে অর্ধেক। আবার অর্ধায়ু পার হইলা, এবার হলো 1/4, আবার অর্ধায়ু পার হইলা 1/8। এমন করে আস্তে আস্তে পরমাণু সংখ্যা কমে থাকবে, কিন্তু কখনো কি জিরোতে পৌঁছাবে? অবশ্যই না।
এই গ্রাফ দেখো কিন্তু জিনিসটা আরো ক্লিয়ারলি বোঝা যায় যে এই জিনিস কিন্তু কখনোই জিরোতে পৌঁছাবে না। দিস উইল নেভার টাচ দি এক্স অ্যাক্সিস। তার মানে এটা কখনোই জিরোতে পৌঁছাবে না। তুমি যদি এরকম করে 2 দিয়ে ভাগ করতে থাকো, তোমার ক্যালকুলেটর হয়তো তোমাকে একসময় জিরো দেখাই দিবে, কিন্তু ওই 0.12 ঘর পরেও একটা 1 2 আছে। তার মানে তত্ত্বীয় ভাবে কখনোই তেজস্ক্রিয় বিক্রিয়া শেষ হওয়া সম্ভব না, এটা কখনোই জিরোতে গিয়ে পৌঁছাবে না। তো এটা আমরা এই গ্রাফ থেকে আরো ক্লিয়ারলি বুঝতে পারি। এবং এখানে আরো কিছু থিওরিটিক্যাল জিনিস তোমাদের এখন দেওয়া আছে, তোমার জন্য এই ফর্মুলাটা দেওয়া আছে যে আমরা যে এন নট এবং এন খাটাচ্ছি দুইটাই কিন্তু পরমাণুর সংখ্যা। তার মানে একটা হচ্ছে আদি পরমাণুর সংখ্যা আর একটা বর্তমান পরমাণুর সংখ্যা, কিন্তু দুইটাই কিন্তু বেসিক্যালি পরমাণুর সংখ্যা। আরো ক্লিয়ারলি বলতে গেলে অক্ষত পরমাণুর সংখ্যা। তো যে কটা পরমাণু অক্ষত আছে, ইনট্যাক্ট আছে, সেই ইনট্যাক্ট বা অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে এটা। এখন যেটা তুমি পরমাণুর সংখ্যা দিয়ে করতে পারো, সে একই ফর্মুলা তুমি পরমাণুর ভর দিয়েও করতে পারো, সেটা এখানে বলা আছে। কারণ ভরকে তুমি মোলে নিয়ে 6.023 অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে ফেললে তো পরমাণু সংখ্যা পাওয়া যায়। ভরকে মোলে নিয়ে অ্যাভোগাড্রো দিয়ে ভাগ করলেই তো এটা আসবে। তার মানে এটা দিয়ে যা খাটে এটা দিয়েও তাই খাটবে। সেই জন্য আমরা বলতেছি যে যা আমরা এখানে খাটাইতে পারতেছি ওই সেম জিনিস আমরা ভর দিয়েও খাটাতে পারবো। ইউ ক্যান ডু দ্য এক্সাক্ট সেম থিং উইথ পরমাণুর ভর। তার মানে এখানে আছে হচ্ছে অক্ষত পরমাণুর ভরটা এখানে, বর্তমান সরি আদি অক্ষত পরমাণু ভরটা এখানে, আর বর্তমান অক্ষত পরমাণু ভরটা এখানে। তাহলে আদি ভর এটা, বর্তমান ভর এটা। এখানে যেমন আদি পরমাণু সংখ্যা এটা, বর্তমান পরমাণু সংখ্যা এটা, ভর দিয়েও আমরা সেম কাজ করতে পারি। আচ্ছা, আর এখানে হচ্ছে আমাদের কাছে বলা আছে যে তেজস্ক্রিয় কখনো তেজস্ক্রিয়তা তাপ চাপ তড়িৎ প্রবাহ দিয়ে প্রবাহিত হয় না। সেইটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, জেনে রাখা ভালো, এই জন্য তোমাদের স্লাইডে অ্যাড করে দেওয়া হয়েছে। এখানে আর কিছু মোটামুটি বুঝার নাই। এই হচ্ছে তেজস্ক্রিয়তার থিওরি। আমরা এখন যাব ম্যাথ করতে। 14 মিনিট পর একটি তেজস্ক্রিয় মৌলের 1/16 অংশ অবশিষ্ট থাকে, এর অর্ধায়ু কত? আচ্ছা, 1/16 অংশ অবশিষ্ট থাকে, এই জিনিসটা কিন্তু বেশ ভালো একটা নাম্বার। তোমার যদি মনে চায় তুমি এটা দিয়েও ম্যাথটা করে ফেলতে পারো, আমি কোনো মানে ক্ষতি দেখি না। যেটা এখান থেকে ল্যামডা বের করে তারপর তুমি অর্ধায়ু বের করতে পারো, কিন্তু এর থেকে সহজ উপায় আছে। মানে তোমরা চাইলে বাসাটা করে দেখতে পারো, ঠিক আছে? মানে এই যে ল্যামডার ফর্মুলা খাটাবা 1/t ln n0/n, এখান থেকে ল্যামডা বের করে দেন t½ ইজ ইকুয়াল টু ln 2/λ করবা। করা যায়, করলে কোনো সমস্যা নেই। বাট আমি একটা ইজিয়ার ওয়ে শিখাই দিই। 1/16 একটা বিশেষ সংখ্যা। কেন? কারণ তুমি যদি চিন্তা করো, তুমি শুরু করছো n0 নিয়ে, তারপরে একটা t½ গেছে, তাহলে একটা t½ পরে তোমার কাছে পরমাণু কয়টা আছে? n0/2। তারপর মনে করো আরো একটা t½ গেল, আর একটা t½ পর তোমার কাছে পরমাণু কয়টা আছে? n0/4। তারপর মনে করো আরো একটা t½ গেল, এবার তোমার কাছে কয়টা আছে? n0/8। আরো একটা t½ গেল, তাহলে এবার তোমার কাছে কয়টা পরমাণু আছে? n0/16। তার মানে এই যে 1/16 অবশিষ্ট, এটা হইতে হইলে কয়টা অর্ধায়ু যাওয়া লাগে? দেখতেই পাচ্ছ, 4টা অর্ধায়ু যাওয়া লাগে। এরকম 4টা অর্ধায়ু পরে তোমার কাছে 1/16 অংশ অবশিষ্ট থাকবে। তার মানে এই 4টা যাইতে যে পরিমাণ টাইম লাগছে সেটা হচ্ছে অর্ধায়ুর 4 গুণ। তাহলে এখানে কত টাইম দিচ্ছে? 14 মিনিট। তাহলে 14 মিনিট হচ্ছে অর্ধায়ুর 4 গুণ। এখান থেকে তুমি চাইলে অর্ধায়ু বের করে ফেলতে পারো, দ্যাট উইল বি 14/4 7/2 মিনিটস। 7/2 মিনিটস আছে এখানে। এটা আমরা সহজেই বের করে ফেললাম। এখন যদি বলতো যে 1/256 1/512, তখন আমরা কি করতাম? এতবার তো আমরা দেখবো না, এমনি আগা দেখবো না, তাই না? এর জন্য একটা জেনারেল ফর্মুলা বাই করে রাখতে হবে। যদি এমন হয় যে তোমার যে অক্ষত অংশের ভর দেওয়া আছে, মানে তোমার কাছে দেওয়া আছে যে n/n0, এইটা 1/2 কিছু একটা, সেটাই আসলে অর্ধায়ু নির্দেশ করে। কারণ তুমি যদি এইখানকে প্যাটার্নটা মিলায় দেখো, এখানে ছিল হচ্ছে n/n0 ইজ ইকুয়াল টু 1/16। তাহলে 1/16 মানে কি? 2⁴। তাহলে আমরা দেখলাম যখন তুমি 2⁴ দেখতেছো, সেটা আসলে অর্ধায়ু পার করতেছে 4 বার। তার মানে যদি তোমার কাছে এই ভাবে জিনিসটা থাকে যে n/n0 বর্তমান পরমাণু বা আদি পরমাণু ইজ ইকুয়াল টু 1/2n, তাহলে এই পরমাণুটা আসলে অর্ধায়ু পার করছে n বার।
তাহলে এইটার এই পর্যায়ে আসতে যে টাইম লাগছে সেই টাইমটা হবে অর্ধায়ু টাইম ইনটু এন। আমরা এই পোর্শনটা একটু মনে রাখবো, এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। একটু ছোট করে রিক্যাপ করে দেই। যদি এমন থাকে যে বর্তমান পরমাণু বা অক্ষত পরমাণু হচ্ছে 1/2 তাহলে n বার এই পরমাণুটা অর্ধায়ু পার করছে, তার মানে ওর এই পর্যায়ে আসতে যে সময়টা লাগছে সেটা হবে t½ এর n গুণ। আশা করি সবাই শর্টকাটটা বুঝতে পারছো। একটু সি লিখে থাকে জানা হতো। ওকে, ভেরি গুড। সবাই যেহেতু ক্লিয়ার, তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে যাই। ভর ত্রুটি, বন্ধন শক্তি এবং নিউক্লিয় বিক্রিয়া। তাহলে ভর ত্রুটি কি? নিউক্লিয়াসের ভর তার উপাদানিক কণাগুলোর মুক্ত অবস্থায় মিলিত ভরের পার্থক্যকে ভর ত্রুটি বলে। আমি যদি এক লাইনে ব্যাপারটা বলে দিই যে হচ্ছে কি জিনিসটা, নিউক্লিয়াসের ভর কত হওয়া উচিত? প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর। কিন্তু নিউক্লিয়াসের ভরটা এর থেকে একটু কম আসে। কেন আসে? তার কারণ হচ্ছে প্রোটন এবং নিউক্লিয়াসকে একটা বন্ধনে আটকাইতে হয়। তাহলে এই বন্ধনে আটকানোর জন্য, বা যদি উল্টা করে চিন্তা করো যে নিউক্লিয়াসের বন্ধনটা ভেঙে প্রোটন নিউট্রনকে আলাদা করে ফেলবো, সেক্ষেত্রে বন্ধনটা ভাঙতে গিয়ে শক্তি খরচ হয়। বা উল্টা করে বললে বন্ধনটি গঠনের সময় নিউক্লিয়াস এবং মানে প্রোটন এবং নিউট্রন কিছু শক্তি ছেড়ে দেয়। সহজভাবে ইন্টুইটিভ ভাবে বোঝাতে হলে আমি এটা বলতে পারি যে মনে করো একটা বন্ধন আছে, নিউট্রন আর প্রোটনের বন্ধন আছে, সেই বন্ধনের মধ্যে আমি কিছু শক্তি দিলাম, ই লিখলাম যেটা, সেই বন্ধনটার মধ্যে আমি কিছু শক্তি দিলাম, শক্তি দেওয়ার কারণে এই বন্ধনটা ভেঙে গেল, আলাদা নিউট্রন আলাদা প্রোটন। তাহলে এইটার ইকুইভ্যালেন্ট ভর কি? এম অফ নিউট্রন। এইটার ইকুইভ্যালেন্ট ভর হচ্ছে এম অফ প্রোটন। এইটার ইকুইভ্যালেন্ট ভর হচ্ছে এম অফ নিউক্লিয়াস। আর এখানে একটা ইকুইভ্যালেন্ট ভর আছে যেটাকে আমি বলবো ডেল এম। তাহলে আমরা একটু কি শিখছিলাম? বিক্রিয়ার এই পাশে যা ভর ও পাশে তাই ভর। তাহলে এই দুটো মিলে যে ভর, এই দুটো মিলে তাই ভর। তার মানে কি? কিছু ঘাটতি থেকে যায় এবং সেই ঘাটতিটাকে আমরা বলি ভর ত্রুটি। তুমি এখান থেকে চাইলে এটার ইকুয়েশন বাই করে ফেলতে পারো। এটার ইকুয়েশন এখান থেকে চলে আসবে, ডেল এম বা ভর ত্রুটি হচ্ছে নিউট্রনের ভর প্লাস প্রোটনের ভর সাথে নিউক্লিয়াসের ভরটা বিয়োগ। এইটা হচ্ছে আমাদের ভর ত্রুটির ফর্মুলা। ভর ত্রুটি থেকে আমরা আরো একটা জিনিস এখান থেকে বুঝে ফেলতে পারি। দেখো তো এই জিনিসটা কি? এইটার ইকুইভ্যালেন্ট ভর। তাহলে এই এনার্জিটা আসলে কি? এই নিউক্লিয়াস আর প্রোটনের, নিউট্রন আর প্রোটনের যে বন্ধন, এটাকে ভাঙতে যে এনার্জি লাগে সেটা। তাহলে নিউট্রন আর প্রোটনের বন্ধন শক্তিকে আমরা এই ভর থেকে বের করতে পারি, কারণ এই ভরটা আসলে আসছে কোত্থেকে? এই বন্ধনটাকে ভাঙতে লাগছে। তাহলে এই ভরের যে সমতুল্য শক্তি, সেটাই হচ্ছে নিউট্রন প্রোটনের বন্ধন শক্তি। তাহলে নিউট্রন প্রোটনের বন্ধন শক্তি বের করতে গেলে আমরা সরাসরি বলতে পারি যে নিউট্রন প্রোটনের বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি এই ভর ত্রুটির সমতুল্য শক্তির সমান। তাহলে এই ভর ত্রুটির সমতুল্য শক্তি বের করতে গেলে আমাদের একদম শুরু স্লাইডে একটা জিনিস লেগে যাবে, সেটা হচ্ছে 1 mu সমান সমান কত শক্তি। এটা আমরা ডাইরেক্ট বের করে দিতে পারি। তোমার কাছে যদি ভর ত্রুটি mu তে থাকে, তুমি সরাসরি এটাকে 931 দিয়ে গুণ দিয়ে দিয়ে বের করে ফেলতে পারো যে এই ভরটার সমতুল্য শক্তিটা আসলে কত। আর যদি মন না চায়, এটা যদি কেজি থাকে, সেক্ষেত্রে কেজির সাথে একটা সি স্কোয়ার গুণ করে তারপর বাই করবা। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের বন্ধন শক্তি, এই হচ্ছে আমাদের ভর ত্রুটি। আশা করি মোটামুটি ক্লিয়ার। চলো আমরা ম্যাথ করতে থাকি এখান থেকে। আচ্ছা, আরেকটা থিওরি আছে, নিউক্লিয় বিক্রিয়া। তাহলে নিউক্লিয় বিক্রিয়ার দুই প্রকার বিক্রিয়া আছে, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। তাহলে ফিশনটা কি? খুবই সিম্পল। একটা বড় নিউক্লিয়াস থাকবে, সেটাকে আমরা ভাঙবো, দুইটা ছোট ছোট নিউক্লিয়াস হবে। এইটা হচ্ছে আমার নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। ফিউশনটা কি? ফিউশনটা ঠিক উল্টা। দুইটা ছোট ছোট নিউক্লিয়াস থাকবে, মিলিত হয়ে একটি বড় নিউক্লিয়াস হবে। এই দুইটারই ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। পারমাণবিক চুল্লিতে হয় ফিশন বিক্রিয়া, ইউরেনিয়ামকে আমরা একটা নিউট্রন দিয়ে হিট করি, অনেকগুলো ভাগে ভাগ করে ফেলি। সূর্যের মধ্যে হয় ফিশন বিক্রিয়া। এই দুইটাই কিন্তু এমসিকিউতে আসে যে পারমাণবিকে কোনটা হয়, সূর্যতে কোনটা হয়। এই দেখো, ইউরেনিয়ামকে আমি নিউট্রন দিয়ে আঘাত করলাম, বাইরে থেকে নিউট্রন দিয়ে আঘাত করলাম, ছোট ছোট কণা হয়ে গেল, এই বিক্রিয়াটা ফিশন। আবার দুইটা এইচ মিলে একটা বড় কণা হইলো, সেই বিক্রিয়াটা কিন্তু ফিউশন। একটা যে ফিশন বিক্রিয়া হয়, সেই ফিশন বিক্রিয়ার একটা শক্তি হচ্ছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট। একটু মাথা রাখতে হবে, এই শক্তিটা একটি ইউরেনিয়াম কণা থেকে আসে। তার মানে একটা ইউরেনিয়াম থেকে এই শক্তি তুমি পাচ্ছ, তার মানে একটা ইউরেনিয়ামের কণা থেকে এত শক্তি পাওয়া যাচ্ছে। চিন্তা করে দেখো, 1 মোল ইলেকট্রন থেকে কয়টা পাবা?
1 মোল ইউরেনিয়াম থেকে কত পাবা? আমরা ওখানে দেই আসলে কত মোল আমি শিওর না, সো ওখান থেকে কত শক্তি পাওয়া সম্ভব। সো এই জন্য কিন্তু নিউক্লিয়ার একটা রিঅ্যাক্টরের ভিতরে অনেক শক্তি থাকে, এবং এই কারণে যদি দুই একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর বাস্ট হয়ে যায় আমি তুমি সহ উড়ে যাব, কারণ এর মধ্যে প্রচুর শক্তি আছে। একটা ইউরেনিয়াম অ্যাটম থেকে এত শক্তি পাওয়া যাচ্ছে, চিন্তা করে 1 মোল থেকে কত হবে। তার থেকেও বেশি আছে আবার ফিউশনে, তাহলে বুঝো সূর্যের মধ্যে কত শক্তি আছে অ্যাকচুয়ালি। তাহলে ফিশনের যে শক্তিটা বললাম এত বড়, নিউক্লিয়ার রিঅ্যাক্টর বাস্ট করলে আমরা সবাই উড়ে যাব, সেইটারও আবার 10⁶ গুণ শক্তি পাওয়া যায় ফিউশনে। তাহলে এটা কিন্তু আরো শক্তিশালী বিক্রিয়া। সো এই হচ্ছে ফিউশন এবং ফিশন। এখন আমরা যাব ম্যাথ করতে। নিউট্রন দ্বারা আঘাত করে যদি কোনো ভারী পরমাণু নিউক্লিয়াসকে প্রায় সমভর বিশিষ্ট দুটি অণুতে বিভক্ত করা যায়, তাহলে এই বিক্রিয়াকে কি বলে? তাহলে একটা নিউট্রন দিয়ে আঘাত করতেছি একটা ভারী পরমাণু নিউক্লিয়াসকে, সেটাকে ভেঙে দুটো সমভর নিউক্লিয়াস বানাবো, অবশ্যই এই বিক্রিয়াটা ফিশন। অলরেডি পড়ে ফেলছি আমরা। নিউক্লিয়ার ফিশনে উৎপন্ন শক্তি পরিমাণ কত? 200 মেগা ইলেকট্রন ভোল্ট, একটু আগে পড়া হয়ে গেছে। এই 200 মেগা ইলেকট্রন ভোল্ট যেটা আমরা ইউরেনিয়ামের ফিশন থেকে পাই। আচ্ছা, নিচের কোনটি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া প্রদর্শন করে যদি প্রচন্ড শক্তি উৎপন্ন হয়? তাহলে ফিউশন যদি হতে হয় তাহলে দুটো ছোট ছোট নিউক্লিয়াস থেকে একটা নিউক্লিয়াস হতে হবে। দেখি তো কোনটাতে এই কাজটা হচ্ছে। তাহলে প্রথমটাতে আছে একটা থেকে দুইটা হইতেছে, না এটা হবে না, একটা থেকে দুইটা হইতেছে। দ্বিতীয়টাতেও, এই তৃতীয়টাতেও একটা থেকে দুইটা হইতেছে, হবে না। এটাতে একটা থেকে একটাই হইতেছে, তাহলে এটাও হবে না। এইখানে এসে আমরা দেখতেছি দুইটা থেকে, এই যে দুইটা থেকে একটা হইলো। নিউট্রন তো কোনো পরমাণু না, দুইটা থেকে একটা হইলো, তাহলে এইটা হচ্ছে আমাদের ফিশন বিক্রিয়া, ফিউশন বিক্রিয়া। তাহলে এইটা দুইটাই ফিউশন, সরি এটা দুইটাই ফিশন, কারণ একটা থেকে দুইটা হইতেছে, এই দুইটাই হচ্ছে ফিশন বিক্রিয়া। এইটা হচ্ছে ট্রান্সফিউশন, এটা তোমাদের এই মুহূর্তে নাই। সো এটা কি বিক্রিয়া তোমাদের সিলেবাসে নাই, বাট আর একটু বড় হলে জানবা। ফিশন ফিউশন যে না এটা আমরা শিওর, কারণ একটা থেকে একটাই হইতেছে, একটা থেকে একটা হলে ফিউশন তো হবে না। এই দুটো ফিশন, এটা ফিউশন, আর এটা আপাতত তোমাদের সিলেবাসে নাই। বাট ফিশন বা ফিউশন যে না আমি দেখেই বুঝতেছি, কারণ একটা থেকে একটা হইতেছে, একটা থেকে দুইটা হইলে ফিশন হইতো, দুইটা থেকে একটা হইলে ফিউশন হইতো, এটা হচ্ছে ফিউশন। আচ্ছা, এরপর যদি আমরা যাই, এটা পোল কোশ্চেন আছে, এই পোল কোশ্চেন তোমরা অ্যান্সার করে ফেলো। তোমাদের জন্য আমরা একটা পোল কোশ্চেন লঞ্চ করি, না হলে তোমরা পার্টিসিপেশন করতে না পারলে কষ্ট পাবা। এটা কিন্তু পারা উচিত, এটা কিন্তু অলরেডি ক্লাসে বলে ফেলছি এবং লিখেও দিছি যে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবং দেখতেই পাইতেছো যে অ্যাগ্রি গুচ্ছতে এটা আসলে কতবার আসছে, ডিউতেও আসছে, দেখাই যাচ্ছে। সেটা করে ফেলো, এটা করার জন্য 20 সেকেন্ডের বেশি লাগা উচিত না। দেখি কতক্ষণ লাগে তোমাদের। সময় শেষ। এটা এত শতবার ক্লাসে দেখানোর পরও কিন্তু দু একজন মানুষ ভুল দিছো। তো এটা কেন ভুল দিছো আমি শিওর না। আসলে আমরা একবার বলে দেই সৌরশক্তি কোন পদ্ধতিতে সৃষ্টি হয়। তাহলে আমরা ব্যবহার অলরেডি বলছি, কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাক্টর এখানে হচ্ছে ফিশন ইউজ হয়। আবারও বলে দেই, সানের ভিতরে ইউজ হচ্ছে ফিউশন। এই ব্যবহারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা আসে, দেখতেই পাচ্ছ এই ব্যবহারটা কতবার আসছে পরীক্ষায়। সো ফিউশন ইউজ হয় সানে, সৌরশক্তির জন্য ফিউশন ইউজ হয়, আর নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ক্ষেত্রে আমাদের ইউজ হয় ফিশন। সেটা খুব ভালো মতো বুঝতে হবে যে এই ফিউশনটা সানের ক্ষেত্রে ইউজ হচ্ছে, তো সৌরশক্তি যখন বলবে তখন আমাদের ফিউশনের ক্ষেত্রে যেতে হবে। আশা করি সবাই ক্লিয়ার। এন্ড উইথ দ্যাট আমাদের ক্লাস আজকে শেষ। প্রবাবলি তোমাদের এই কোর্সেরই ক্লাস আজকে শেষ হয়ে যাচ্ছে ফিজিক্সের। আমি যদি কিছু কথাবার্তা বলি যে এখন তোমাদের কি করা উচিত সেটা নিয়ে, কারণ তোমরা হয়তো সেটা নিয়ে অনেক বেশি টেন্স থাকো, এইচএসসি ডেট দিয়ে ফেলছে কি করবা। আমি তোমাদেরকে বলবো যে এইচএসসি তে এখন ফুল ফোকাস দাও, কারণ এইচএসসি পরীক্ষা নট অনলি তোমার কোন পরীক্ষায় তুমি বসবা সেটা ফিক্স করে দিবে, এইচএসসি একটা ভালো রেজাল্ট তোমার কনফিডেন্সও ফিক্স করে দিবে, যে তুমি নিজের উপর একটা কনফিডেন্স ফিল করবা যে আমি এইচএসসি ভালো দিছি, আমি অ্যাডমিশনটা হয়তো ভালো দিব। হয়তো এইচএসসি ভালো না দিলে তুমি অনেকগুলা কোচিং এ ভর্তি হয়ে প্রিপারেশন ঠিক করে ফেলতে পারবা, পড়াশোনা ঠিক করে ফেলতে পারবা, কিন্তু ওই কনফিডেন্সটা তোমার একটা ল্যাকিং থেকেই যাবে। সো চেষ্টা করো এখন থেকে এইচএসসি তে ফুল ফোকাস দিয়ে এইচএসসি টা ভালো করার। তোমাদের এই কোর্সটার উদ্দেশ্য এটাই ছিল যে তোমাদেরকে একটু চিনায় দেওয়া যে কোন টপিক গুলা
ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। সো ওই টপিকগুলো কিন্তু তোমার এইচএসসির জন্য পড়তে হবে। সো এইচএসসির জন্য যখন পড়বা তখন জাস্ট এইটা একটু খেয়াল রেখো যে এগুলা কিন্তু ওই ক্লাসে দেখছিলাম যে ভার্সিটিতে আসছিল, সো ওগুলো আরেকটু ভালো মতো পড়তে হবে। সো এইচএসসির জন্য ফুল ফোকাস দাও, আর এর মধ্যেই তোমাকে যেগুলো আমি চিনাই দিছি, যেগুলো ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট প্র্যাকটিস করাইছি, সেগুলা ওর সাথে সাথেই একটু বেশি মন দিয়ে পড়ে ফেলো। সো এইটুকুই কাজ তোমার, এইচএসসি তে ফুল ফোকাস, এবং পাশাপাশি যখন তুমি এইচএসসি জন্য পড়াশোনা করছো তখনই ভার্সিটি গুলো দেখে রাখা। আরেকটা জিনিস একটু বলে রাখি, অনেক বেশি মানুষকে আমি এরকম দেখছি যে অনেক অনেক পড়াশোনা করছে, প্রচুর হার্ডওয়ার্ক করছে, কিন্তু মানে রেজাল্টের সময় গিয়ে দেখা গেছে রেজাল্টটা হয়তো তো ভালো আসে না। সো আমার কাছে মনে হয় জাস্ট হার্ডওয়ার্ক করা ইজ নেভার এনাফ। হার্ডওয়ার্কটা করতে হবে এফিশিয়েন্টলি। তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তুমি কোথায় দুর্বল, তারপর সেই দুর্বলতাগুলো আস্তে আস্তে কাটাতে তুলতে হবে। তো শুধুমাত্র হার্ডওয়ার্ক করো না, হার্ডওয়ার্কটা এফিশিয়েন্টলি করো, যেখানে যতটুকু দরকার ততটুকু হার্ডওয়ার্ক করো। বই নিয়ে সারাদিন বসে থাকা ইজ নট ইম্পর্টেন্ট, যতক্ষণ বসেছো ততক্ষণ ফুল এফোর্টটা দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। সো যদি তোমার মনে হয় তুমি বার্ন আউট হয়ে যাচ্ছ, 3 ঘন্টা পড়ার পর লাগলে 2 ঘন্টা ব্রেক নিয়ে নাও, তারপর আবার 3 ঘন্টা পড়ো। সো 5 ঘন্টা বই নিয়ে বসে থাকার থেকে 3 ঘন্টা পরে 2 ঘন্টা ব্রেক নিলে দেখবে আউটপুট বেশি আসতেছে। সো ওয়ার্ক হার্ড, ওয়ার্ক এফিশিয়েন্টলি, এবার সবাই ভালো করছো। আসসালামু আলাইকুম সবাইকে।